আমি আমার আইডি থেকে একটা জাস্ট খালি শেয়ারটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে, শুরু করি। অনেক একটু চেক দিও জাস্ট খালি, যাতে হচ্ছে কোনো প্রবলেম না হয় আর। ওকে ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের আমার সঙ্গে নোভোনিক্সে বিবিএর জার্নিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের নতুন জার্নি। তো আমি হচ্ছে মোহাম্মদ সিয়াম হোসেন, আমার ব্যাচ হচ্ছে 231। এখন কথা হলো, আমাদের ব্যাচ, আমাদের ভার্সিটিতে বিশেষ করে ইউআইইউ ব্যাচ নির্ধারণ হয় হচ্ছে আমাদের আইডির নামের উপর ডিপেন্ড করে। ধরো হচ্ছে আমাদের আইডি নাম্বার যেটা, যে 111231 যেটা বলি আমরা, 0011, এটা আমার আইডি। এই যে 231, এটাই আমাদের হচ্ছে ব্যাচ রিপ্রেজেন্ট করে। ওকে, ফর এক্সাম্পল আমি হচ্ছে 23 সালের স্প্রিং এ ভর্তি হয়েছি, এই জন্য 1 ওখানে বলছে। স্প্রিং যাদের, তাদের 1 বলা হয়। তারপর হচ্ছে সামার যারা, তারা হচ্ছে 2 এর মধ্যে পড়ে। আর যারা হচ্ছে ফলে ভর্তি হয় তাদেরকে 3 দেওয়া হয়। আর যে সালে ভর্তি হয়েছে সে সালটা সামনে থাকে। তো আমি হচ্ছে স্প্রিং এ ভর্তি হয়েছি 23 সালে। তো এখন মোটামুটি আমার হচ্ছে বলা যেতে পারে কারেন্টলি 7 ট্রাইমেস্টার রানিং, বাট আমার কোর্স বেশি নেওয়ার জন্য হচ্ছে 9 ট্রাইমেস্টার চলতিছে মোটামুটি। তো আমি হচ্ছে আপনাদের সঙ্গে নভোনিক্সে জয়েন করছি, করার পর আপনাদের সঙ্গে প্রথম ক্লাস, আমার লাইভের ক্লাস হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে। আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নিয়ে পুরো অ্যাকাউন্টিং জার্নির আপনাদের যে বেসিকটা গড়ে দেওয়া দরকার, সেটা আমরা আজকে সারাটা, মানে যতক্ষণই লাগুক না কেন, আমরা এই লাইভ ক্লাসে পুরোটাই কমপ্লিট করার ট্রাই করব। তো হচ্ছে আজকের যেগুলো টপিক, সেগুলো হচ্ছে মোটামুটি আপনার মিড টার্ম সিলেবাসটাকে কভার করার জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা রেখেছি। সেটা হচ্ছে জার্নাল, ডেবিট ক্রেডিট, আর হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটা। এই 3টা জিনিস আপনার যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে হচ্ছে আপনার মিডের পড়াগুলো ক্লিয়ার থাকবে, প্লাস হচ্ছে আপনারা ফাইনালের জন্য একটা প্রিপারেশন নিতে পারবেন। মোট কথা যেটাকে আমরা হচ্ছে বেসিক বলি, সেটাকে আমরা এখানে মানে বেশি আইডেন্টিফাই করব, বেসিকটাকে ক্লিয়ার করব, যাতে হচ্ছে পরের দিকে যে যেন আমাদের সমস্যা না হয়। তো জার্নিতে ওয়েলকাম। বিশেষ করে যদি আমি বিবিএ থেকে যদি মানে জিনিসগুলো চিন্তা করি, বিবিএ এর ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং 1, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 রয়েছে। এর সঙ্গে আমাদের আলাদা করে না ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংও পড়তে হয়, ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট। তো আজকে আমরা মোটামুটি হলো যে অ্যাকাউন্টিং 1 আর অ্যাকাউন্টিং 2, এই জিনিসটা আমরা বেশিরভাগ ক্লিয়ার করার ট্রাই করব। আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর একটা ধারণা নিব এখান থেকে। ঠিক আছে? আর হচ্ছে আমি মোটামুটি আমার এখন যদি আমি মজার কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে যে আমি যে অ্যাকাউন্টিং নিয়ে একটা প্যারা খেতে পারি, এরকম চিন্তাধারাও আমার মধ্যে ছিল। বাট দ্য থিং ইজ, যখন আমি নিজে পড়েছি, সবচেয়ে বড় কথা হচ্ছে সেলফ স্টাডির কথা, যেটা আমি সবসময় বলি সবাইকে, যে সেলফ স্টাডি ইজ দ্য মেইন থিং। যখন আমি নিজে পড়েছি, নিজে পড়ার পর আমি বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টিং এতটাও হার্ড কোর্স নয়। তো আমাদের যারা বিবিএ ডিপার্টমেন্টে রয়েছি, তাদের জন্য আমরা অ্যাকাউন্টিং 1, অ্যাকাউন্টিং 2, এমনকি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, এই 3টাই কভার আপ করব সামনে কোনো ফার্দারে। বাট আজকে হচ্ছে আমরা বেসিক অ্যাকাউন্টিং এর আইডিয়াটুকুই দিব তোমাদেরকে, কারণ হচ্ছে সিলেবাসটা অনেক হিউজ। আর আমার যেগুলো হচ্ছে সিএসসি বা ট্রিপলি বা ইঞ্জিনিয়ারিং এর যে ভাই ব্রাদাররা রয়েছেন, সবারই তো হচ্ছে একটা মানে ইলেকটিভ কোর্স থাকে, বলা যেতে পারে ওপেন ইলেকটিভ বলে না কি জানি বলে ওটাকে, যে এসিটি। মজার পার্ট হচ্ছে আপনাদের এসিটি বা এ অ্যাকাউন্টিং এ আপনাদেরকে মনে করেন হলো এই ফুল যে আমাদের 3টা কোর্স রয়েছে, অ্যাকাউন্টিং 1, অ্যাকাউন্টিং 2, আর হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটাই বলেন না কেন। তো এই 3টা কোর্সটাকে আপনাদেরকে এসিটি মানে হচ্ছে অ্যাকাউন্টিং কোর্সে গুলে খাওয়ানো হয়। ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে এগুলো প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার করব, আমরা কিভাবে কি প্ল্যানিং করতেছি। তো আচ্ছা, এটা আমাদের ফুল গ্রুপ মেম্বার বা গ্রুপ মেম্বার, তার মধ্যে দেখেন আমি একদম টপে বসে আছি, একদম বিবিএ এর একান্ত একমাত্র মানুষ। আপনাদের আরো যেগুলো কোর্স আসবে, ধরেন হচ্ছে ইকোনমিক্স নিয়ে আমরা কাজ করব। তারপর ধরেন হচ্ছে আপনাদের বিএমটি,
যেটাকে হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স বলা হয়। বিজনেস ম্যাথমেটিক্স এগুলো নিয়েও আমরা কাজ করব। আপনাদের অন্যান্য ভাইয়া আপুরা আসবে, তারা আসে হচ্ছে আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার করবে। বেসিক্যালি আমি আজকে স্টার্টিং দিচ্ছি আপনাদের অ্যাকাউন্টিং কোর্স দিয়ে। এরপর আজকে অবশ্যই আপনারা যারা লাইভে আছেন আপনারা কমেন্ট করে জানাবেন হচ্ছে যে আপনাদের কোন কোর্সটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট, যে ভাইয়া এই কোর্সটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে আমাদের জন্য বেশি ভালো হয়, এটা আমাদেরকে অবশ্যই জানাবেন। মোটামুটি আপনি বলতে পারেন যে হচ্ছে আমি আপাতত অ্যাকাউন্টিং, ইকোনমিক্স আর ফাইন্যান্স বলতে পারেন, এগুলোর একটা আমরা ফ্রেশ স্টার্ট দিব আমি। এরপর হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেগুলো আছে ধরেন হচ্ছে স্ট্যাট কোর্সে বলেন, স্ট্যাট 1, স্ট্যাট 2। স্ট্যাট 2 তো আমাদের কাছে গায়ে জ্বর আসার মতো অবস্থা। এতটা আমাদের কাছে হার্ড লাগে অনেক। স্ট্যাট 2 নিয়েও আমরা কাজ করব। তো আপাতত এরকম প্ল্যানিং এর মধ্যে রয়েছি। তো এটাই হচ্ছে আমাদের আপাতত নভোনিক্স এর ফুল ফ্যামিলি। তারা আমার কাছে আসছে, আসার পর অ্যাপ্রোচ করার পর আজকে এতদূর আসা হইল। তো বেশিরভাগ টাইমে আমার কাছে যখন হচ্ছে আমার ক্লাসগুলো হবে, আপনারা এরকম ব্ল্যাংক একটা বডি পাবেন সবসময়। ঠিক আছে? যে কোনো কিছু লেখা নাই। তাহলে ভাইয়া কিভাবে কি মোট কথা হচ্ছে আমি ধরে নাও হচ্ছে ক্লাসে যেরকম করে হোয়াইট বোর্ডে পড়াটা তোমরা বেশি প্রিফারেবল, ধরো হচ্ছে স্যার পড়াইতে পড়াইতে ২-৪টা জিনিস লিখতিছে বা তোমাদেরকে জানাচ্ছে। তো এগুলো জিনিস যেরকম করে চলে ক্লাসে যেরকম, সেরকম করে আমি এখানেও চালাবো তোমাদের। তাতে হচ্ছে তোমাদের ওই বার্ডেনটা ফিল না হয় যে আচ্ছা ঠিক আছে, ভাইয়া এখানে স্লাইডের ওপর কিছু লিখে রাখছে, সেটাই আমাদের আসে হচ্ছে রিডিং পড়াচ্ছে। ব্যাপারটা যেন এরকম একদমই মনে না হয়। হয়তো ২-৪টা টপিকের নাম লেখা থাকবে। সেই টপিকগুলো আমরা এখানে ক্লিয়ার করব। আমরা হচ্ছে যেগুলো প্রবলেম আছে আমরা প্রবলেম সলিউশন করব। প্রবলেম সলিউশন থেকে শুরু করে নভোনিক্স তোমাদেরকে হচ্ছে ওয়ান শট ক্লাস দিবে। আমি নিব আমাদের বিবিএর জন্য। এগুলো ওয়ান শট ক্লাসগুলো আমরা এখান থেকেই ক্লিয়ার করব। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমরা কোন বইটা ফলো করতেছি। এখন আমি যদি একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমাদের মনে করো হচ্ছে যতগুলো মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে সব জায়গাতেই এই বইটাই পড়ানো হয়। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এই বইটাই পড়ানো হয়, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বইটাই পড়ানো হয় সব জায়গাতেই। আমরা এই জিনিসটাকে ফলো করব। ঠিক আছে? এখানে হয়তোবা তুমি 13 এডিশন দেখে আবার ঘাবড়ে যেতে পারো। এডিশন প্রবলেম নয়। ঠিক আছে? এখন সম্ভবত 15 এডিশন চলতিছে মেবি। আমার কাছে 13 এডিশনেরই জাস্ট খালি পিডিএফটা রয়েছে, তাই আমি এটা রাখছি। তো জিনিস একই, ঠিক আছে? জাস্ট হয়তো ধরো হচ্ছে যেগুলো ম্যাথ রয়েছে সেগুলোর ডিজিট এইদিক ওইদিক হইতে পারে। মানে অচেনা হইতে পারে। ধরো হচ্ছে এক জায়গাতে ডিজিট আছে ৭,০০০, পরের এডিশনের ডিজিটটা হচ্ছে ১০,০০০ এর রয়েছে। তো ব্যাপারটা এরকম হইতে পারে। তো এই তো এখানে হচ্ছে রাইটারদের নামটাকে খেয়াল রেখো। তো আমরা আপাতত হচ্ছে এদেরই বইগুলোকে ফলো করব। আমরা আপাতত এরকমই প্ল্যানিং করছি। এই বইটা আমরা ফলো করব। করার পরে আমাদের পড়ানোর ধাঁচটা কি রকম হবে আমি সেটা তোমাদের একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে ধরো এটা আমাদের হচ্ছে চ্যাপ্টার 1, ঠিক আছে? আমি একটু বড় করি। চ্যাপ্টার 1 ধরো হচ্ছে অ্যাকাউন্টিং ইন অ্যাকশন। তো আমরা এটাকে কিভাবে পড়বো? এখানে দেখো, কথা হচ্ছে আমার এ মানে সবচেয়ে বড় প্রবলেম হইলো কি যে আমাদের যখন হচ্ছে ক্লাসে পড়ানো হয়, প্রথমত ৩ মাসের মধ্যে এত বড় সিলেবাস কমপ্লিট করা স্যার ম্যাডামদের ক্ষেত্রে পসিবল হয় না। তার কারণে তারা অনেক কিছুই পড়াতে পারে না। আর আমাদের যখন ধরো এখান থেকে পড়াশোনা শেষ করে কোথাও একটা ইন্টারভিউ বা ধরো হচ্ছে আমাদের যদি কোনো কম্পিটিশনে যাওয়া হয়, বেসিক থেকে বেসিকে প্রশ্ন করা হয়। যার কারণে আমরা করি কি সবসময় ম্যাথ সলিউশনের জন্য কাজ করে থাকি। তার কারণে আমরা আসলে আমাদের বেসিকের কি অবস্থা, আমরা কি করতেছি না করতেছি এগুলো আমরা অতটা গুরুত্ব দেই না। যার কারণে হইলো যে আমরা ইন্টারভিউ এ যেয়েও ভালো করতে পারতেছি না বা কম্পিটিশনেও ভালো করতে পারতেছি। তার কারণে আমি এখানে তোমাদের বেসিক গড়ে দেওয়া থেকে শুরু করে ম্যাথটাও তৈরি করে দিব। যেমনটা তোমরা হচ্ছে 9-10 এ কোনো কিছু মানে সূত্র দেখে মুখস্থ করতা না, মুখস্থ করতা সংজ্ঞাগুলোকে, সেরকম করে আমরা এই জায়গাতে হচ্ছে তোমাদের ক্লিয়ার করে দিব। যাতে তোমাদের কাছে বেসিক বা হচ্ছে যেটাকে থিওরি বলতেছি আমি, থিওরি গুলোকে যেন একটা বার্ডেন হিসেবে তোমরা না দেখো। যে আচ্ছা ঠিক আছে থিওরি আলাদা করে মুখস্থ করতে হবে, এরকম যেন না হয়। তো আমরা সেই দিকেও হচ্ছে খেয়াল রাখবো। আহ কেউ কিছু বলবে? গোপাল চন্দ্র দাস ভাইয়া কিছু বলবে? আচ্ছা ঠিক। এনিওয়েজ আমরা আবার যাই। তো হচ্ছে হ্যাঁ, এখান আমরা এই আইডিয়াটাই কাজ করব যে হচ্ছে থিওরি যেটা, এটা যেন বার্ডেন হিসেবে তোমাদের একদমই না মনে হয়।
আমরা সবকিছু ক্লিয়ার করব। এরপর আমরা আস্তে, আস্তে দেখো এখানে বিভিন্ন টপিক আছে। যেমন ধরো হচ্ছে এখানে টপিকগুলোর মধ্যে আমাদের জানতে হতে পারে যে আমাদের মানে এথিক্স গুলো কি আছে অ্যাকাউন্টিং এর, আমাদের প্রিন্সিপাল গুলো কি আছে, যেমন ধর হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল কি, ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল কি, তারপর ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন কি। তো আমরা আগে এগুলো বেসিক ক্লিয়ার করব, করার পরে একে একে আমরা হচ্ছে ম্যাথের মধ্যে যাব। ম্যাথ গুলোকে বিভিন্ন টাইপের ম্যাথ রয়েছে। আমরা অবভিয়াসলি সবচেয়ে বড় কথা হলো হচ্ছে আমরা ম্যাথের টাইপ গুলো প্রত্যেকটাই সলভ করব, যাতে হচ্ছে তোমাদের কখনো মানে ফাইনালের জন্য বা মিডের জন্য যেন প্রবলেম ফেস করতে না হয় যে আচ্ছা ঠিক আছে ভাইয়া এই টাইপের ম্যাথ করাইনি, এই টাইপের ম্যাথ করে সার দিয়ে দিছে। ওকে, এরকম যেন প্রবলেম না হয় আমরা সেই দিকেও খেয়াল রাখবো। তো হচ্ছে আচ্ছা, তাহলে আমাদের এখানে বেসিক্যালি কাজ হলো প্রথমে আমরা বেসিক ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ার করার পরে হচ্ছে আমরা সুন্দর করে এরপরে আমাদের যে আহ আমার ম্যাথ রয়েছে সে ম্যাথ গুলো ক্লিয়ার করব। সেখানে ম্যাথ টাইপ গুলো দেখবো, আমরা দেখে প্রত্যেকটা ম্যাথ টাইপ আমরা ক্লিয়ার করব। এখন কথা হলো আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমাদের সিএসসি বা ট্রিপলি এর মতো আগেকার মানে হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন থাকে না আমাদের কাছে। কোশ্চেন ব্যাংক যদি আপনি হচ্ছে ইউআইইউ এ পড়ে থাকেন আপনি এটা খুব ভালো করে জানেন যে বিবিএ তে অন্তত হচ্ছে আমরা প্রিভিয়াস কোনো কোশ্চেন ব্যাংক পাই না। মানে হচ্ছে আমাদের কোশ্চেন সঙ্গে সঙ্গে নিয়ে নেয় আমাদের কাছ থেকে, তার কারণে আমরা জানি না যে কি আসবে না আসবে। কিন্তু আমরা এতটুকু জানি যে আমাদের স্যার ম্যাডামরা যখন পড়াচ্ছে তখন তারা আমাদেরকে যেগুলো মানে এক্সারসাইজ করায় তারা বেশিরভাগ সময় এক্সারসাইজ থেকে ম্যাথ গুলো তুলে দেয় বা হচ্ছে ওই টাইপের ম্যাথ গুলোই দেয়, এর বাহিরে কিছু দেয় না, বাহিরে কিছু আসে না। তো আমাদের অবভিয়াসলি যদি আমরা বুকটা কমপ্লিট করি, যদি বইটা আমরা ধরে ধরে ভালো করে কমপ্লিট করতে পারি দেন আমরা একটা ফ্রেশ স্টার্ট পাবো সবকিছুর জন্য। ঠিক আছে, এই ফ্রেশ স্টার্টটাই আমার সব সময় দরকার। এইটুকু স্টার্ট হলেই হবে। তো আর কথা না বাড়াই আমি ডাইরেক্ট এখন হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি। তো মোট কথা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং নিয়ে আমরা কাজ করতেছি। অ্যাকাউন্টিং এর এখন কথা হলো অ্যাকাউন্টিং হচ্ছে দুই ভাগে ভাগ করা। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলে, আর একটাকে বলা হয় হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, ম্যানেজমেন্ট। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি, মেইন পার্থক্যটাতে আসি। এই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল মানে কি তোমার হচ্ছে হিসাব নিকাশ কি রয়েছে না রয়েছে, মানে ফাইন্যান্সের কাজকর্ম যেগুলো হিসাব নিকাশ রয়েছে সেগুলো। এগুলো কাদের জন্য করা হয়, যারা ধরো হচ্ছে স্টেক হোল্ডার্স আছে, আমার স্টেক হোল্ডার্স আছে, শেয়ার হোল্ডার্স রয়েছে, তারপর হচ্ছে আমার যারা হলো ধরো হচ্ছে কোম্পানির ওনার যারা রয়েছে তাদের জন্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা প্রস্তুত করা। ঠিক আছে, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাদের জন্য করা হয়, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করা হয় হচ্ছে নাম থেকেই বুঝতে পারতেছো ম্যানেজারদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে হচ্ছে হিসাব নিকাশ সেটা তৈরি করা। আচ্ছা, এখানে কাজ কি, এটা আলাদা একটা পোর্শন অফ মানুষের জন্য, এটা একটা আলাদা পোর্শন অফ মানুষ। এটার কারণ কি, কারণ হচ্ছে এই যে যারা স্ট্যাক হোল্ডার শেয়ার হোল্ডার বা ওনার রয়েছে তারা কিন্তু তোমাকে মানে হচ্ছে ধরো তুমি সবসময় মনে রাখবা বিবিএ তে তুমি একজন ম্যানেজার, তুমি তোমার বিজনেসের যে পার্সপেক্টিভেই থাকো না কেন, ও সরি একটু মিস করে আর যাই। আচ্ছা, আচ্ছা ভাই, হোয়াইট কালার হ্যাঁ, পেনটাও ইউজ করতে পারেন অনেক সময়, তাহলে আরো এটা ক্লিয়ার দেখা যাবে। কোন কালার? হোয়াইট কালার। আচ্ছা, হোয়াইট কালার, আচ্ছা ট্রাই করি। না, আপনি এইখান থেকেই করতে পারবেন, স্লাইড থেকেই করতে পারবেন। ও হ্যাঁ, হ্যাঁ, এখন তো স্লাইড থেকে করতে পারবো, সরি সরি বাম সরি। থেকে নিচে চলে আসলে হ্যাঁ ওইখানে হ্যাঁ হ্যাঁ কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইট কালার, আচ্ছা ঠিক আছে। আমরা সবসময় যখন বিজনেসে ডিল করতেছি প্রবলেম হচ্ছে একটু একটা নিচে লিখি। আমরা যখন হচ্ছে বিজনেসে যাচ্ছি সবসময় মনে রাখবা আমরা হচ্ছি ম্যানেজার। ম্যানেজার কারা, ম্যানেজার সবসময় আমরা একটা বিজনেসে বিবিএর স্টুডেন্ট বলতেই তারা হচ্ছে ম্যানেজার, বিবিএর স্টুডেন্ট বলতেই তারা হলো ম্যানেজার। এখন কথা হলো যখন আমি একজন ম্যানেজার হয়ে কোন একটা কোম্পানিতে জব করতেছি, আমি যখন তাদের জন্য যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে কত টাকা মানে বিক্রি করছি প্রোডাক্ট, কত টাকা বিক্রি করলাম না করলাম, এটা কিন্তু আমাকে রেডি করতে হয় সব সময়।
কেন রেডি করতেছি? কারণ আমার যে ওনার সে কিন্তু দেখবে যে আচ্ছা আমার কি কোম্পানি কি লাভে চলতিছে, প্রফিটে আছে? না আমার কোম্পানি হচ্ছে লসে আছে? তো এই জিনিসটা কিন্তু আমার যে ওনার সে জানতে চাইবে। বা ধরো আমার যারা শেয়ার হোল্ডাররা রয়েছে, শেয়ার হোল্ডার কারা? ধরো হচ্ছে আমি কোম্পানির মালিকানা। আমার ধরো একটা কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে ধরো কি বলা যেতে পারে? বড় কিছু একটা ভাবি। আ ধরো কি বলা যেতে পারে? আরএফএল। আরএফএল এর কথা বলি। ধরেন হচ্ছে ধরো সাপোজ আরএফএলই ধরলাম। শেয়ার বাজারে এরা আছে কিনা সেটা পরের কথা। আপাতত আরএফএল ধরি। আরএফএল ধরো হচ্ছে তার ১০,০০০ শেয়ার হচ্ছে মার্কেটে বিক্রি করবে। শেয়ার মার্কেটে বিক্রি করবে। এই যে মার্কেটে বিক্রি করবে তো আমি এখান থেকে যদি একটা শেয়ারও যদি কিনি তাহলে আমি ওই কোম্পানির ওনার হয়ে যাচ্ছি। ঠিক আছে? যারা শেয়ার হোল্ডার তারা কোম্পানির ওনার হয়। তো যার কারণে হচ্ছে এই যে আমার যে আরএফএল থেকে যে আমি ওনার হয়েছি, ওনার হওয়ার পর আমি কি এমনি আরএফএল এ কি টাকা ইনভেস্ট করব? কখনোই না। আমাকে অবশ্যই জানতে হবে যে আরএফএল এর অবস্থা কি? কিভাবে সে কাজ করতিছে না করতিছে। তো এটার জন্য হচ্ছে আমার যে যারাই দেখো এই যে মানে এটার জন্যই আমরা হচ্ছে ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা করে থাকি। যে আমার ডকুমেন্ট দেখে, আমার কোম্পানির অবস্থা দেখে যে আমি প্রফিটে আছি, না আমি হচ্ছে সামনের দিকে যেয়ে প্রফিট করব নাকি, এইটুকু রেডি করে দেওয়ার জন্য আমরা হচ্ছে মনে করো এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রেডি করে থাকি যেটা হচ্ছে স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার বা ওনারদের জন্য। আর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হলো এটা আরেকটা পার্থক্য হচ্ছে এটা এক্সটার্নাল ইউজের জন্য। মানে মোট কথা এই ইনফরমেশন গুলোকে আমরা বাহিরে পাবলিকাইজ করতে পারি। মানে পাবলিক দেখতে পারবে। পাবলিক দেখবে যে আমার কোম্পানি লাভে চলতিছে না লসে চলতিছে। তার উপর ডিপেন্ড করে পাবলিক হচ্ছে আমার কোম্পানিতে ইনভেস্ট করবে। এজন্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টা এক্সটার্নাল হিসেবে ইউজ। ঠিক আছে? এরপর আসি হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য। আমি জিনিসগুলোকে একটু ছোট করে নিই। আচ্ছা আমি আরেকটা আচ্ছা আমি এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আসি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টা কাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টা কাদের জন্য সেটাতে আসি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো এটা হলো ইন্টারনাল ইউজের জন্য। নাম শুনেই বুঝতে পারছো ইন্টারনাল মানে কি? ভেতরের খবর রাখবো আমি। ভেতরের যে অবস্থাগুলো সেগুলোর খবর রাখবো। এখন ভেতরের খবর রাখা মানে কি বুঝাচ্ছে? ভেতরে আমার আমার যারা ম্যানেজাররা রয়েছে, ম্যানেজার থাকতে পারে, সিইও থাকতে পারে, পিএমও থাকতে পারে, সিএফও থাকতে পারে। ঠিক আছে? এরা যারা রয়েছে তাদের অনেক সময় তো ডিসিশন মেক করতে হবে, তাই না? যে তারা শেয়ার বাজারে যাবে কিনা, বাজারে যাবে কিনা বা তারা হচ্ছে কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে কিনা। এগুলো যে বিভিন্ন টাইপের হচ্ছে ইনফরমেশন তাদের দরকার পড়ে। এখন সেটা কিভাবে করবে? আমার কোম্পানি যদি লসে চলে, আমি কিন্তু কখনোই নিউ প্রোডাক্ট কিন্তু লঞ্চ করব না। ক্ষেত্র বিশেষে কেউ করতেও পারে সেটা আলাদা কথা। বাট আমি কিন্তু নতুন প্রোডাক্ট কখনোই লঞ্চ করব না যদি কোম্পানি আমার লসে চলে। তাহলে আমি এই জিনিসটা বুঝবো কই থেকে? এই জিনিসটাই বুঝবো আমি হচ্ছে এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রয়েছে সেখান থেকে। যে এখানকার হচ্ছে যে ইনফরমেশন আমার কাছে আসবে যে আমার কোম্পানির অবস্থা কি? সেটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে যারা ম্যানেজাররা রয়েছে, আমার ভেতরকার যেগুলো মানুষরা রয়েছে, তারা ডিসিশন নিবে যে কোম্পানি কোন দিকে যাবে। নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করবে কিনা বা নতুন কোনো প্রোডাক্টে যাবে কিনা, নতুন কোনো মার্কেটিং স্ট্র্যাটেজিতে যাবে কিনা, সেগুলোতে যাবে হচ্ছে আমার যারা হচ্ছে ভেতরের যারা রয়েছে তারা, এক্সিকিউটিভ যারা রয়েছে। মোট কথা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আমরা নেই হলো হচ্ছে ডিসিশন মেকিং এর। বড় রকমের জিনিসের জন্য ডিসিশন মেকিং এর জন্য যারা হলো আমার হচ্ছে ম্যানেজাররা রয়েছে তারা এর মধ্যে বেশিরভাগ সময় ডিসিশন মেকিং এর জন্য হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করে। আর এটা একদমই পাবলিকাইজ করা হবে না। পাবলিকলি বলা হবে না। এখন কথা হচ্ছে তুমি এখন চিন্তা করো যে আ কি বলা যেতে পারে? ধরো গ্রামীণফোন। গ্রামীণফোনের নতুন ইচ্ছা হইছে যে গ্রামীণফোন হলো আ মানে হচ্ছে বাজারে ধরো নতুন কোনো কিছু একটা প্রোডাক্ট লঞ্চ করবে। সাপোজ ধরো হচ্ছে কি ধরো নতুন করে আবার ফোন লঞ্চ করবে। গ্রামীণফোনের নিজস্ব ফোন লঞ্চ। এখন তুমি বলো যে গ্রামীণফোনের কি মানে এটাকে পাবলিকলি বলবে যে, "আচ্ছা শোনেন ও ভাই আমরা তো হচ্ছে বাজারে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি। তো তোমরা কি ভাবতেছো? তোমরা কি কিনবা কি কিনবা না?" তো ব্যাপারটা কিন্তু এরকম করে কখনোই হয় না। আগে গ্রামীণফোনের ইন্টারনাল সবাই বসে। ইন্টারনালি বসার পরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখে।
এই যে স্টেটমেন্ট গুলো দেখে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো, এগুলোই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। যে ধরো হলো তোমার যে মানে কোম্পানির কি অবস্থা, কোম্পানি কতটুকু প্রফিট করতেছে, আমাদের কি নতুন করে নতুন প্রোডাক্টে ইনভেস্ট করার মতো টাকা আছে কিনা, এগুলো যত ডিসিশন রয়েছে সেগুলো হচ্ছে তোমাকে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে? তো আমি আর ফার্দার মোর এইদিকে আর কথা না বাড়াই, আমি এখন ডাইরেক্ট হচ্ছে টপিকে চলে যাই। তো টপিক থেকে যদি শুরু করি, তো হচ্ছে আমরা যখন টপিকে শুরু করব তখন হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের, যদি আমরা একটু বইটাকে ফলো করি, বইটাকে ফলো করলে আমাদের প্রথমে হচ্ছে দেখো মেজারমেন্ট প্রিন্সিপালস গুলো আসে, তারপর আসে হচ্ছে অ্যাজাম্পশন গুলো আসে। তো প্রথমে আমরা হচ্ছে মেজারমেন্ট প্রিন্সিপাল গুলো দেখবো, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল কি, আর হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল, এই দুটা জিনিস। আচ্ছা, নাম শুনেই তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাইতে পারো যে এই জিনিসগুলো কি নিয়ে ডিসকাস করতে পারে। প্রথম কথা হচ্ছে আমি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল হলো 1 নাম্বার। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালটা হলো, খুব সিম্পলি বললে, ধরো তুমি একটা প্রোডাক্ট কিনছো, ধরো একটা জমি কিনছো, সে জমির দাম ধরো হচ্ছে 1 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ টাকা ছিল এই জমির দাম। ঠিক আছে? এখন কথা হচ্ছে 2 বছর পর তুমি জমিটা বিক্রি করতে যাচ্ছ, জমি বিক্রি করতে যাচ্ছ, বিক্রি করতে করতে যাচ্ছ। এখন কথা হচ্ছে তোমার যে জমিটা রয়েছে 1 লক্ষ টাকা যে তুমি 2 বছর আগে কিনছিলা, সেটার কিন্তু বর্তমান বাজার মূল্য কিন্তু কখনোই 1 লাখ টাকা অবস্থায় নেই, 1 লক্ষ নেই কিন্তু। হয়তো ধরো হচ্ছে আমাদের যেগুলো মুদ্রাস্ফীতি বলি আমরা, যেগুলো মুদ্রাস্ফীতির জন্য যখন টাকা মানে হচ্ছে টাকার যেটা মানে দর যেটা সেটা যখন বেড়ে যায় ধরো হচ্ছে মুদ্রাস্ফীতির জন্য যখন হচ্ছে বাজার দর, টাকার দরটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু বর্তমান বাজার মূল্য কিন্তু আর 1 লাখ টাকা নয়। এই যে জমির যে 1 লক্ষ টাকাটা ছিল সেটা কিন্তু এখন কত টাকাতে পরিণত, ধরো 3 লাখ টাকায় পরিণত হয়ে। তো এখন আমি যদি তোমার কাছে যদি জমি কিনতে আসি, তাহলে আমি কিন্তু পুরাতন ডকুমেন্টস কিন্তু দেখবো যে তুমি কত টাকা দিয়ে এই জমিটা কিনছো, তাই না? তারপর সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে জমির যে এখনকার বর্তমান বাজার মূল্য সেটা কিন্তু ডিটারমাইন করব। এখন তুমি হুট করে একটা জমি ধরো হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে কিনছো ধরো 2 বছর আগে, হুট করে আজ থেকে 2 বছর পর এসে সেই জমিকে তুমি 3 লক্ষ টাকা এমনি এমনি চাইতে পারো নাকি? তোমাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, মুদ্রাস্ফীতির হিসাব থেকে শুরু করে তোমার আশেপাশে জমির কি আরো দাম বাড়ছে কতটুকু, তুমি সেই হিসাবে কতটুকু বাড়িয়েছো দামটা, সেগুলোও কিন্তু দেখতে হবে। এই জন্যই আমাদের হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল লাগে। এখন নামটাই বলেছি হিস্টোরিক্যাল মানে কি, মানে ঐতিহাসিক, ইতিহাস আমাকে কি বলতিছে। দ্যাট মিনস আমি তখন ডকুমেন্টে দেখবো যে আমি এই প্রোডাক্টটা কত টাকা দিয়ে কিনছি। এখন আমি যখন পুরাতন অবস্থায় চলে যাব, যাওয়ার পর আমার ডকুমেন্ট যখন দেখব, মানে হিস্টোরি দেখা মানে কি, আগেকার ডকুমেন্ট গুলো দেখবো, দেখার পর আমি যখন দেখবো যে এই প্রোডাক্টটা তুমি হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে জমিটা কিনছো, এখন কিন্তু আমি এসে কিন্তু খুব সহজেই 2 বছর পর এসে কিন্তু বর্তমান সেই জমিটার বাজার মূল্য কত হবে সেটা কিন্তু আমি খুব সহজে বের করতে পারবো। কেমনে বের করতে পারবো এটাও কিন্তু খুব ইজি, তোমরা জানো। সেটা হচ্ছে কি করব, জাস্ট খালি আমরা এই যে মুদ্রাস্ফীতি যত করে বাড়ছে, ধরো হচ্ছে আগে ছিল 5.50% করে মুদ্রাস্ফীতি ছিল, এখন ধরো সেটা মুদ্রাস্ফীতি 7.50 হয়েছে। তখনকার 1 লক্ষ টাকার বর্তমান বাজার মূল্য 7.50 দিয়ে করলে কত টাকা বাড়ছে সেটা কিন্তু আমি অনায়াসে বের করতে পারতেছি। বের করে কিন্তু আমি এই যে জমির একটা ন্যায্য মূল্য আমি কিন্তু নির্ধারণ করতে পারি। আমার এখান থেকে আমার হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল কিন্তু বের হয়ে আসলো। আমাকে এখানে কিন্তু আলাদা করে আর খাটতে হইলো না যে আচ্ছা ঠিক আছে কি হবে না হবে। তো এইটুকু আই গেস ক্লিয়ার যে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালটা কি, যে কিভাবে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল কাজ করে। কারণ হলো যে আমি তো চাইলেই একটা প্রোডাক্টের দাম তো একটা টাকায় কিনে আরেক টাকায় বিক্রি করতে পারবো না 2 দিন, তাই না? সেটার একটা ন্যায্য উপায় থাকবে, ন্যায্য ওয়ে থাকবে যে হচ্ছে এই অনুযায়ী হচ্ছে প্রোডাক্টের দাম হবে। তো এটাই হচ্ছে আমার হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। আর আমি এখান থেকে যদি এখন আমাদের 2 নাম্বারটাতে যাই, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল কি, নামই বলে দিছে। ধরো এখন কথা হচ্ছে একজন, ধরো দুই বন্ধু হচ্ছে মারামারি করতেছে। মারামারি করতে করতে এখন তুমি গেছো যায় বলতেছো কিরে তোরা মারামারি করতেছিস কেন, দাঁড়া দাঁড়া বাবা, তুমি হচ্ছে ধরো থার্ড পার্সন, একটা যাই হোক কিছুতে একটা থার্ড পার্সন তুমি।
আরো যদি মজার করি জিনিসটা, ধরো হচ্ছে আর তোমার কোনো বন্ধুর আর তার বন্ধু বিএফ আর তার জিএফ মারামারি শুরু করছে বা ঝগড়া শুরু করছে, তো মারামারিতে না যে এত ভায়োলেন্সের দরকার নেই লাইফ। তো হচ্ছে আমরা বিএফ জিএফ মনে করো ঝগড়া শুরু করছি, ঠিক আছে? তুমি এখন হচ্ছে থার্ড পার্সন হিসেবে ওর মধ্যে গেছো, যে বলতিছ যে ভাই তোমাদের কি হয়েছে, দাঁড়াও তো, কি হয়েছে আমাকে বলো, আমি তোমাদের মধ্যে একটা সমঝোতা চুক্তি করে দিচ্ছি, সমঝোতা চুক্তি। তখন হুট করে তার এক মানে তোমার বন্ধুর গার্লফ্রেন্ড তোমাকে বলে উঠলো, আরে ভাইয়া ও আমার সঙ্গে কখনো ফেয়ার করে না, ও আমাকে বলে যায় এক জায়গার কথা, ও অন্য জায়গায় যায় কনসার্ট দেখতে যায়, আমাকে অ্যালার্ট করে না, এগুলো লয়্যালটি কই চলে গেল, এগুলো কি করতেছে না করতেছে, আমার তো ভালো লাগতেছে না। এই যে তোমার বন্ধুর বন্ধু তার গার্লফ্রেন্ডের সঙ্গে কি করতেছে না, ফেয়ার কিছু করতেছে না, ফেয়ার কিছু করতেছে না, এই যে জিনিসটা, এটাই হলো ফেয়ার ভ্যালু প্রিন্সিপালের সঙ্গে যায়। দ্যাট মিনস এই যে তোমাদের এতক্ষণ ধরে যে আমি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালটা বুঝাইলাম, যে তুমি যখন একটা প্রোডাক্ট কিনবে বা বিক্রি করবে, একটা প্রোডাক্ট কিনবা বা বিক্রি করবে, কিনবে বা হ্যাঁ, কিনবে বা বিক্রি করবে, তোমাকে অবশ্যই তার একটা ন্যায্য মূল্য, তার বাজারের অবস্থা দেখে, মার্কেট ভ্যালু দেখে, আমরা কিন্তু মার্কেট ভ্যালু জিনিসটা নিয়ে কিন্তু খুবই মানে কনসিয়াস থাকি, মার্কেট ভ্যালু দেখে, তারপর সে প্রোডাক্টটার তৈরি করতে কস্ট কত হয়েছে সেগুলো দেখে কিন্তু একটা প্রোডাক্টের আমরা ভ্যালু নির্ধারণ করি। এখন হচ্ছে কথা হলো, তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো ধরো 10 টাকা দিয়ে, তুমি অবশ্যই ধরো উম, বাজারে চাইবা যে ধরো 20 টাকা বা 30 টাকাতে বিক্রি করতে, ঠিক আছে, বিক্রি করতে চাই। কিন্তু তুমি মার্কেটে আসার পর দেখতেছ যে তার মার্কেট ভ্যালু হচ্ছে 15 টাকা করে, তখন কিন্তু তোমাকে বাধ্য হয়ে কিন্তু 30-30 টাকাতে যাইতে পারবা না, তোমাকে বাধ্য হয়ে কিন্তু মার্কেট ভ্যালু 15 টাকাতে যাইতে হবে, যেখান থেকে তুমি কয় টাকা, 15 টাকার জন্য 10 টাকার মধ্যে দিয়ে গেলে 5 টাকা তুমি লাভ করতে পারো। আর তুমি যদি মার্কেট ভ্যালু না থাকতো, তাহলে হচ্ছে তুমি ধরো প্রথম এই প্রোডাক্টটা নিয়ে আসছো, তুমি চাইলে এখান থেকে 10 টাকা 20 টাকা কি করতে পারতো, প্রফিট করতে পারতো। এই যে এখন তুমি 10 টাকা 20 টাকা প্রফিট করতে পারতিস না, একটা মার্কেট ভ্যালুর উপর তোমাকে ডিপেন্ডেন্ট হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে, বা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন, এগুলো অনেক কথা। হ্যাঁ, আমরা আরো ফার্দার যখন হচ্ছে ইকোনমিক্স পড়বো তখন এগুলো সম্পর্কে জানবো, খুবই মজার এগুলো জিনিস, প্রত্যেকটা জিনিস কানেক্টেড। আমি আশা করব তোমরা আমাদেরকে ফলো করবা সবসময়, যাতে হচ্ছে তোমাদেরকে একটা বেসিক থেকে শুরু করে সবকিছু আমরা খুব সুন্দর করে তোমাদের রেডি করে দিতে পারি, যাতে সামনের দিকে যে তোমাদের কখনো অ্যাকাউন্টিং নিয়ে হোক বা বিবিএর কোনো কোর্সের বেসিক নিয়ে যেন কোনো প্রবলেম না। আর মিড ফাইনালে তোমরা কোশ্চেন দেখা মাত্রই যেতে বলো, আরে এগুলো তো আমি সব পারি, এগুলো কোনো ব্যাপার হলো, মুখস্থ যেন কোনো কিছু না হয়। আমার কথা ভাইয়া বা আপু তোমরা যাই আছো, আমার একটাই কথা থাকবে তোমাদের কাছে, যে তোমরা জিনিসগুলো নিজে থেকে পড়ার ট্রাই করো। আমি জানি তোমরা অনেক অলস, আমি নিজেও অনেক অলস, নিজেও একটা স্টুডেন্ট মানুষ, আমি এখনো না এই ভার্সিটির এত কাহিনীর পরে আমি এখনো পড়তে বসতে পারি। মানে কি চলতেছে আমার লাইফে, খাচ্ছি দাচ্ছি আর ঘুমাচ্ছি, মানে আমার ওজন এত বেড়ে গেছে যে আমি আমি জানি না আমার লাইফে কি অবস্থা চলতেছে। এই যে আমিও কিন্তু পড়তেছি না, ঠিক আছে? আমি চাই না যে তোমাদের হচ্ছে এক্সামের, আমি জানি তোমরা এক্সামের আগে পড়তে বসবা না, বাট তারপর এক্সামের আগের রাতে যাতে তোমাদের প্রবলেম না হয়, সেজন্যই কিন্তু নভোনিক্স কাজ করে যাচ্ছে, ঠিক আছে? অন্তত বাবা তুমি 2 ঘন্টা আগে পড়তে বসো বা 2 ঘন্টা মানে 4 ঘন্টা আগে পড়তে বসো, তোমার যেন ফুল সিলেবাস কভার থাকে। আমি আমার ডিপার্টমেন্ট থেকে বলতে পারি, আমি তোমাদেরকে সবকিছুই ক্লিয়ার করে দিব, তোমাদের এমন কোনো টপিক থাকবে না যে একটা সন্দেহ থাকে সব, বা আচ্ছা এই টপিকটা ছেড়ে গেলাম, বা এখান থেকে যদি হুট করে কোশ্চেন দিয়ে বসে তখন আমি কি করব আল্লাহ, এরকম হতেই পারে। কিন্তু তো এই জিনিসগুলো যাতে তোমাদের কখনো না হয়, এজন্যই নভোনিক্স কাজ করে যাবে, তোমাদের নিশা ভাইয়া কাজ করে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? আর তোমাদের বিবিএ এর জন্য আরো যে যে কোর্স দরকার পড়ে, তোমরা অবশ্যই আমি যেটা বললাম যে তোমরা কমেন্টে জানাবা, আর হচ্ছে আমরা পোল ক্রিয়েট করব, সেখানেও জানাবা তোমরা যে এরপরে কোন কোর্স লাগবে, আমরা সেগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? এরপরে হয়তো তোমাদের অন্য কোনো ভাইয়া বা আপু ক্যাম্পাস খুললে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স এর কোর্স নিয়ে আসতে পারে, বা হচ্ছে আমি এরপরে কোনোদিন লাইভ ক্লাস নিলে হুট করে হচ্ছে ইকোনমিক্স নিয়ে ক্লাস করতে পারি, তাতে হচ্ছে আমার একটা হিউজ পোর্শন অফ মানুষ যেন কভার আপ হয়ে যায়। আর একটু একটু আচ্ছা, ইকোনমিক্স নিয়ে কাজ করতে পারি, যাতে হচ্ছে একটা হিউজ মানুষদেরকে আমি একত্র করতে পারি, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা কাজ করব। আপাতত আমি যদি এখন হচ্ছে হিস্টোরিক্যাল প্রিন্সিপাল আর হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল নিয়ে কথা বলি, হিস্টোরিক্যাল প্রিন্সিপাল হলো আমি একটা প্রোডাক্ট
যত টাকা দিয়ে কিনছি বা যত টাকা দিয়ে কিনছি তার একটা নথিপত্র রাখা যে হ্যাঁ আমি এত টাকা দিয়ে কিনছি, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল হচ্ছে আমি একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করি বা হচ্ছে বিক্রি করি, যাই করি না কেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা ন্যায্য মূল্য ধার্য করা থাকে সব, যে হচ্ছে মার্কেট ভ্যালু কিরকম বা গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কত টাকা হবে, সেটাই হচ্ছে আমার ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। তো মেজারমেন্টের জন্য প্রিন্সিপাল আমার দুটাই, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। এখানে এই পর্যন্তই। এরপর আসি হচ্ছে আমি অ্যাজাম্পশনের ক্ষেত্রে আসি। অ্যাজাম্পশনের জন্য যদি আসি আমি হচ্ছে এখানে দেখো মনিটরি অ্যাজাম্পশন ইউনিট আছে আর ইকোনমিক এন্টিটি আছে। তো নাম দেখেই আসলে এগুলো আইডিয়া করা যায়, ঠিক আছে? আলাদা করে তোমাকে মুখস্থ করতে হবে না কখনো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে মনিটরিং এ কাজ করি। মনিটারি ইউনিট মানে কি? খুব সিম্পল ভাইয়া, মাথা ঘামানোর কিচ্ছু নেই। সেটা হচ্ছে ধরো আমি একটা প্রোডাক্ট হচ্ছে 10 টাকা দিয়ে কিনছি বাংলাদেশে, মনে করো, ও মাই গড। এখন আমি গেছি হচ্ছে বিদেশ, ধরো হচ্ছে অস্ট্রেলিয়া গিয়েছি, গিয়ে আমি ওই প্রোডাক্টটা ধরো হচ্ছে বিক্রি করব। আহ না, জিনিসটাকে আরো রোমাঞ্চকর করি, ঠিক আছে? এগুলো বাদ দিই, দাঁড়াও, একটু একটু ভালো কিছু মানে সংজ্ঞা মনে পড়ছে, সময় দাও। হ্যাঁ, আসো, তুমি তখন বাংলাদেশে একটা সান্ডা ধরবা, সেই সান্ডার দাম ধরো হচ্ছে তুমি রাখছো হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে? এখন তুমি সব জায়গা থেকে টাকা পয়সা নিয়ে মনে করো আরো 10-12টা সান্ডা নিয়ে, ধরো হচ্ছে 10-12টা সান্ডা নিয়ে তুমি সৌদি আরবে গেছো, কফিলের বাবুর কাছে, বাচ্চার কাছে হচ্ছে বিক্রি করতে, ঠিক আছে? কি করতে গেছো? কফিলের বাচ্চার কাছে বিক্রি করতে গেছো যে হচ্ছে আমি সান্ডা আনছি, তুমি আমার কাছ থেকে সান্ডা কেনো, বলছো লাহাদ্রি, কিছু কিছু আরবিতে কিছু বলছো, বলে বুঝাইছো যে সান্ডা ইউ ক্যান বাই, এরকম টাইপের কোনো কিছু একটা বলছো। এখন কথা হচ্ছে তোমাকে ও বলছে হাউ মাচ মানি, তো তুমি এখন যদি যে বলো আমাকে 1,000 টাকা দাও, আমাকে এখন বলো তো সৌদি আরবের মানুষটা কি তোমাকে 1,000 টাকা দিতে পারবে? এই টাকা দিতে পারবে? ও কিন্তু তোমাকে রিয়েল দিতে পারবে, টাকা কিন্তু দিতে পারবে। এটাকেই বলা হচ্ছে মনিটারি ইউনিট অ্যাসাম্পশন। দ্যাট মিনস আমি এখান থেকে এটাই বোঝাতে চাচ্ছি যে তুমি যে দেশে বা যেখানেই থাকো না কেন, পিডিতে হোক বা যে কোনো জায়গায় থাকো না কেন, 195টা দেশ রয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে আমাদের ফ্রি প্যালেস্টাইন তো অবশ্যই রয়েছে, প্যালেস্টাইন তো। এখন কথা হচ্ছে তুমি যেখানেই যাও না কেন সেখানকার মনিটরি ইউনিটেই তোমাকে হিসাব করতে হবে। মনিটরি ইউনিট, তুমি যদি বাংলাদেশে আসো তোমাকে টাকা হিসাব করতে হবে, তুমি যদি ইন্ডিয়াতে যাও তোমাকে রুপিতে হিসাব করতে হবে, তুমি যদি হচ্ছে সৌদি আরবে যাও তোমাকে হচ্ছে রিয়েলে হিসাব করতে হবে। তুমি ওখানে যে হট করে টাকা বসাইতে পারবে না, তোমাকে একটা মনিটরি ইউনিট ধরে রাখতে হবে। কোন কোন কথা হচ্ছে, তোমার কথা হতে পারে কেন ভাইয়া, ইন্টারন্যাশনালি তো হচ্ছে ডলার তো ইউজ করা হয়, এই তো এটাই তো মনিটরি ইউনিট বাবা, যে ডলার যে ইউজ করতেছি আমরা ইন্টারন্যাশনালি সবার জায়গার জন্য, যে একটা কমন একটা কিছু একদম পেট্রো ডলার সিস্টেম চলতেছে, যেটা যে হচ্ছে ডলারের যে সিস্টেমটা রয়েছে সেটা আমি রাখছি, আচ্ছা ঠিক আছে। এই যে ডলার, এটা একটা কিন্তু ইউনিট, ওকে? তুমি এখন একটা প্রোডাক্ট হচ্ছে $10 দিয়ে কিনে তুমি বাংলাদেশে এসে $10 বলবা আর বাঙালিরা তোমাকে ডলারে বের করে দিবে, ব্যাপারটা কিন্তু এখন কখনো হবে না। ওরা কিন্তু টাকা বের করে দিবে। তুমি দ্যাট মিনস তোমাকে এটাকে কনভার্ট করতে হবে, কনভার্ট করে দেন তোমাকে হচ্ছে ধরো হচ্ছে এখন $10 কত, 10,000 টাকা ধরো, 100 টাকা করে ধরলাম আমি, 10,000 টাকা, সেটা তুমি হচ্ছে তখন টাকা হিসেবে লিখে তুমি প্রোডাক্টটা কিনতে পারবা। এটাই হচ্ছে আমাদের মনিটরি ইউনিট, ঠিক আছে? আচ্ছা, এখন আসো হচ্ছে আমি যদি পেনের কালারটা চেঞ্জ, আমি যদি এখন 2 নাম্বারে আসি, আমাদের হচ্ছে ইকোনমিক এন্টিটিতে আসি। এটা মানে কি? আচ্ছা, ইকোনমিক মানে কি বলতো? একটা হোল ইকোনমি নিয়ে কথা বলতে পারি এরকম, তাই না? নামই বলে দেই কোনটা কি করতেছে। তো আমি একটু একটু হচ্ছে বয়ে যাচ্ছি, একটু বুকটাকে আমরা ফলো করি, এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে নিজেরা অনেক কথাবার্তা বললাম, আমরা একটু বইটা ফলো করি, বই আমাকে কি বলতো? এই দেখো, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল কি করছে, কোম্পানি রেকর্ড করে অ্যাসেট অ্যাট দেয়ার কস্ট, মানে যখন কস্টটা কিনছি, মানে প্রোডাক্টটা কিনছি তখনকার টাকায় হিসাব করে সব, যাতে পরে ফেয়ার ভ্যালুটা আমরা বের করতে পারি। তো এটা আমার হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। এখানে ফেয়ার ভ্যালু প্রিন্সিপালটা কি দেখো, যে অ্যাসেট আর লায়াবিলিটি শুড বি রিপোর্টেড অ্যাট ফেয়ার ভ্যালু, মানে প্রত্যেকটা জিনিসেরই একটা ফেয়ার ভ্যালু রাখতে হবে, মানে তুমি হুট করে অন্য কোনো কিছুতে নিয়ে যেতে পারবে। অ্যাসেট কি লায়াবিলিটিস কি এগুলো তো আমরা পরে যাচ্ছি,
এগুলো এরপরে আসবে। এরপর আসি হচ্ছে মনিটরি ইউনিট। মনিটরি ইউনিট দেখো কি লেখছে, দেখো রিকোয়ার করে দ্যাট কোম্পানিজ ইনক্লুড করে হচ্ছে অ্যাকাউন্টিং রেকর্ডস অনলি ট্রানজাকশন ডেটা দ্যাট ক্যান বি এক্সপ্রেস ইন মনিটরি টার্ম। এই দেখো মনিটরি টার্মে তোমাকে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে। এরপর আসে হচ্ছে দেখো ইকোনমিক এন্টিটি। অ্যান্ড ইকোনমিক এন্টিটি ক্যান বি এনি অর্গানাইজেশন অর ইউনিট ইন সোসাইটি। এটা মানে কি, ধরো হচ্ছে কারো হচ্ছে গভর্নমেন্ট ইউনিট আছে, কারো হচ্ছে মিউনিসিপ্যালি, এটা হচ্ছে প্রশাসনিক, মিউনিসিপ্যালি মানে হচ্ছে প্রশাসনিক। তো এটা হতে পারে, মানে ব্যাপারটা কি রকম হইতে পারে যে ধরো আমি আসি, ইয়েতে যাই, স্লাইডে যাই। ইকোনমিক এন্টিটিটা কি হচ্ছে আমার, যে আমার ধরো নিজস্ব একটা ইউনিট আমি চালু রাখছি। ধরো আমার হলো যে কোম্পানি আছে, আমি ধরো হচ্ছে প্রোপ্রাইটরশিপ। এটা মানে কি, প্রোপ্রাইটরশিপের মধ্যে সোল প্রোপ্রাইটরশিপ করি আমরা হচ্ছে, দেখবা বাস কোর্স করছো তোমরা, ইন্ট্রোডাকশন টু বিজনেস যে কোর্স রয়েছে বিজনেস, সেখানে এগুলো নিয়ে অনেক ভালো আইডিয়া দাও। প্রোপ্রাইটরশিপ, তারপর হচ্ছে পার্টনারশিপ, তারপর হচ্ছে তোমার হলো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি, যেগুলো পড়ছি আমরা ফ্র্যাঞ্চাইজি, তারপর হচ্ছে আমরা কর্পোরেশন পড়ছি, কর্পোরেশন পড়ছি। এই যে কর্পোরেশন, ফ্র্যাঞ্চাইজি, পার্টনারশিপ, প্রোপ্রাইটরশিপ, এগুলি হচ্ছে ইকোনমিক এন্টিটি। মানে তোমার এক্সিস্টেন্স একটা, মানে হচ্ছে সোসাইটিতে কি অবস্থায় আছে সেটা ডিপেন্ড করে। এখন দেখো তুমি যদি ইন্ট্রো টু বিজনেস যদি পড়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে আলাদা করে এগুলো ইকোনমিক এন্টিটি কিন্তু মনে রাখতে হচ্ছে না। তুমি অনায়াসে প্রোপ্রাইটরশিপ কি, সোল প্রোপ্রাইটরশিপ মানে কি এক মালিকানা তন্ত্র, পার্টনারশিপ কি ১০-২০ জন বন্ধু মিলে এসে কোনো কিছু একটা কোম্পানি খুলছে, ফ্র্যাঞ্চাইজি কি, ফ্র্যাঞ্চাইজি হলো অন্য দেশের কোনো একটা প্রোডাক্ট তুমি নিজের দেশে এসে সে প্রোডাক্টের নামে হচ্ছে সেল করতেছো। হ্যাঁ, আর হচ্ছে কর্পোরেশন কি, কর্পোরেশনে পার্টনারশিপেরই মতো, কিন্তু কর্পোরেশন নিজে একটা সত্তা হিসেবে কাজ করে, মানে এই জড় বস্তুটাই একটা সত্তা হিসেবে কাজ করে। ধরো তুমি হচ্ছে, ধরো যদু কর্পোরেশনে পড়াশোনা করতেছো, মানে কাজ করতেছো, কর্পোরেশন কর্পোরেশনে কাজ করতেছো তুমি, তো তুমি এই যদু কর্পোরেশনের একজন ওনার, ঠিক আছে। তো তোমাকে এই যদু কর্পোরেশনকে একজন মানুষ হিসেবে চিন্তা করতে হবে, এটাকে বলা হয় হচ্ছে কর্পোরেশনের, আর একটা সেপারেট লিগ্যাল এন্টিটি থাকে। তুমি যদি ইন্ট্রোডাকশন টু বিজনেস করো, তাহলে কিন্তু তোমার এগুলো ক্লিয়ার হয়ে যায়। কি বুঝাইতে পারছি? এই হচ্ছে ইকোনমিক এন্টিটি। আর মনিটরি ইউনিটে আরেকটা কথা হলো, ধরো আমি যখন হচ্ছে তোমার সঙ্গে আদাতে যাই, আরেকটা জিনিস বুঝাই, যে ধরো সান্ডার হিসেবেই আসি, আমি এখন হচ্ছে বাংলাদেশ থেকে সান্ডা নিয়ে যেয়ে তোমার কাছ থেকে হয় হয় রিয়েল নিব, না হলে ঠান্ডা দিয়েই কিন্তু চেঞ্জ আপ নিয়ে আসতে হবে। আগেকার মতো কিন্তু ধরো ঠান্ডার বদলে তোমার কাছ থেকে আমি ধরো হচ্ছে খেজুর নিচ্ছি, তার বদলে ঠান্ডা কতটুকু দিব, খেজুর কতটুকু নিব, এইটুকু কিন্তু বোঝা যায় না। এই জন্যই মনিটরি ইউনিটের আমাদের আবশ্যকতা চলে আসছে। এই জন্য মনিটরি ইউনিট আবিষ্কার হয়েছে, বুঝছো। মানে আবিষ্কার হয় রিজন গুলো দেখছো কেন, কারণ হচ্ছে আমি জানি না যে একটা ঠান্ডার বদলে আমি কতটুকু খেজুর দিব, বা আমি কতটুকু কয়টা সান্ডা নিব। এই জন্য আমাদের কোনো একটা আর্মের দরকার ছিল, যেটা আমরা এক্সপ্রেস করলে আমরা বুঝতে পারবো। সেটাই হচ্ছে আমাদের মনিটরি ইউনিট টার্ম, যে আমার যতটুকু দরকার, ধরো একটা সান্ডা হচ্ছে কত 20 রিয়াল করে, একটা সান্ডার বদলে 20 রিয়াল নিব, বা বাংলাদেশে যদি ওই সান্ডা 1000 টাকা হয়, তাহলে আমি এই হচ্ছে আমার অ্যাজাম্পশনের, ঠিক আছে। এ গেল হচ্ছে সার্বিক বেসিক। এরপরে আসি হচ্ছে, আমি মেইন টপিকে আসি, আমাদের যে মানে হচ্ছে জানার টপিক, সেটা হচ্ছে আমাদের জার্নাল করতে কি দরকার পড়ে, আমাদের লেজার করতে কি দরকার পড়ে, আমাদের ডেবিট ক্রেডিট কিভাবে করতে হয়, তারপর হচ্ছে আমাদের হলো ট্রায়াল ব্যালেন্স, যেটা যেটা তোমরা হচ্ছে শিখে আসছো, মানে হচ্ছে মিডিয়াম সিলেবাসে ছিল, এগুলো কিভাবে করতে হয় আমরা এখন সেই জায়গাতে যাই, ঠিক আছে। তো সবচেয়ে বড় কথা হলো, আমাদের সবারই মাথায় ব্যথা থাকে হচ্ছে ডেবিট ক্রেডিট নিয়ে, কোনটা ডেবিট সাইড হয় কোনটা ক্রেডিট সাইড হয়, এটা আমি কোনোভাবে ক্লিয়ার করতে পারি না ভাইয়া, মুখস্থ করি না। বাবা, মুখস্থ করতে হবে না, আমরা যথেষ্ট কারণ বসায়ে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে। কোনো ফাস্ট ফরওয়ার্ড কিছু না, খুব শান্তি মতো বুঝবো যে কি হচ্ছে কই থেকে। তো আমাদের এখন কথা হচ্ছে, তোমরা সব জায়গায় ভেবে এসেছো যে অ্যাসেট ইজ ইকাল টু, তোমরা পড়ে আসিছো লায়াবিলিটিস প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি। এ একটা হচ্ছে বেসিক সূত্র, তোমরা সব জায়গা থেকে
মানে দেখে আসছো যে অ্যাকাউন্টিং এর বেসিকই এটা, অ্যাকাউন্টিং শুরুই হয় এখান থেকে। আচ্ছা কখনো কি ভেবেছো যে অ্যাসেট ইজ ইকুয়াল টুই কেন লায়াবিলিটিস প্লাস ওনার? এরকমই হওয়ার কারণ অন্য কিছু হতে পারতো না? আচ্ছা এখন ধরো তুমি হচ্ছে যদু, না না তুমি সান্ডা, তুমি সান্ডা ঠিক আছে, তুমি এখন ধরো একটা বিজনেস স্টার্ট করো। তোমার বিজনেস স্টার্টের জন্য তোমার কি লাগবে? হয় প্রোডাক্ট লাগবে, তাহলে তুমি একটা সার্ভিস কোথায় দিবা সেটার জন্য ধরো একটা ঘর লাগবে, রুম লাগবে। তো সান্ডার এখন কাজ হচ্ছে কি করতে পারে ও বলো? ওর কাছে যদি কোনো গচ্ছিত টাকা থাকে সেটা সে ইনভেস্ট করে। যখন সে ধরো তার 5,000 টাকা ইনভেস্ট গচ্ছিত ছিল, গচ্ছিত টাকা যখন সে ইনভেস্ট করলো তখনই সেটা সে কিন্তু সে কোম্পানি কিন্তু ওনার হয়ে গেল। ইনভেস্ট করার মাধ্যমে সে একটা বিজনেস স্টার্ট করছে। তার মানে কি ফান্ডিং একভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে তোমার নিজস্ব গচ্ছিত টাকা দিয়ে যেটা তুমি ইনভেস্ট করে নিতে পারো, বা অন্য কারো গচ্ছিত টাকা নিয়ে তুমি হচ্ছে বিজনেস স্টার্ট করতে পারো। দ্যাট মিনস ওনার সিকিউরিটি হইলো দিয়ে বিজনেসের জন্য তুমি প্রোডাক্ট বলো, তুমি হচ্ছে গুডাউন বলো, গুডাউন একটা খারাপ শোনাচ্ছে, গুডাউন গুদাম ঘর বা ইনভেন্টরি কিনতে পারো বা ফ্যাক্টরি কিনতে পারো এই টাকা দিয়ে। বা আরেকটা কি করতে পারো তুমি, তুমি যে ব্যাংকে যেতে পারো, ব্যাংকে যে বলতে পারো ভাই আমি এরকম বিজনেস স্টার্ট করতেছি, তো আমাকে কিছু টাকা হচ্ছে ধার দেন। এই ধারটাই হলো লায়াবিলিটি। বা বড় বিজনেসের জন্য লোন, লোন কখন দেয়? যখন তোমার অ্যাসেটের উপর লোন। ধরো তোমার একটা বাড়ি আছে, বাড়ি অনেক বড় সুবিশাল বাড়ি আছে, সে বাড়িটা একটা বন্ধক রাখার মতো করে তুমি বন্ধক রেখে ধরো 1 বছরের জন্য, হয় না অবশ্যই 1 বছরের জন্য, ধরো হচ্ছে 1,00,000 টাকা ব্যাংক থেকে তুললে লোন নিলে, ঠিক আছে? এই 1,00,000 টাকা তুমি বললে যে 1,00,000 টাকা যদি আমি পরের 3 বছরের মধ্যে ইন্টারেস্ট সহ যদি ধরো 7% ইন্টারেস্টে যদি ব্যাক দিতে না পারি, তাহলে ভাই তোমরা আমার বাড়ি নিলামে তুলে বিক্রি করে। যেটা আসলে হয় কিন্তু ব্যাংক কিন্তু এভাবেই কাজ করে। তোমার কাছ থেকে তোমার কোনো অ্যাসেট, সেটা হোক তোমার জমি, তোমার বিল্ডিং, তোমার যেকোনো কিছু, তোমার প্যাটেন্ট পর্যন্ত হতে পারে, তোমার কপিরাইটের ল হইতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে? তোমার নগদ ক্যাশ হতে পারে। এগুলো হচ্ছে তোমার অ্যাসেট। এই অ্যাসেটের উপর বন্ধক রেখে তোমার কাছে যখন ব্যাংক হচ্ছে টাকা দেয়, ধরো 1,00,000 টাকা দিছে। এখন কথা হচ্ছে তুমি 1,00,000 টাকা ব্যাংকে 3 বছর পর হচ্ছে বছরের পর হচ্ছে ব্যাক দিতে পারো, ব্যাক দিবা বলছো। এখন কথা হচ্ছে তুমি বন্ধক রাখছো ঠিক আছে তোমার বাড়ি ব্যাংকের কাছে 3 বছরের জন্য তুমি বন্ধক রাখছো, কোনো টেনশন করো না। যে বাড়ি হচ্ছে বন্ধক রেখে আমি হচ্ছে লোন নিছি 1,00,000 টাকা 3 বছরের। এখন কথা হচ্ছে 3 বছর পর ধরো তুমি 1,00,000 টাকা ব্যাংক যদি দাও ব্যাংক, তাহলে ব্যাংকের কোনো কি লাভ হয়েছে এখানে? না কিন্তু 1,00,000 টাকা যেমন ছিল ব্যাংক তেমনই পেয়ে গেছে, এখানে কিন্তু ব্যাংকের কোনো লাভ নেই। কিন্তু আমরা কিন্তু কি জানি ব্যাংক কিন্তু একটা বিজনেস প্রতিষ্ঠান। আর প্রত্যেকটা বিজনেস প্রতিষ্ঠানের কাজই হলো হচ্ছে প্রফিট করা, আর একটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি বাড়ানো। এই জিনিসটা তোমাদের কেউ বলবে না। এটা একটা হচ্ছে স্মার্ট উত্তর যে বিজনেস কেন করা হয়, বিজনেস করাই হয় হচ্ছে শেয়ার হোল্ডারের ইকুইটি বাড়ানোর জন্য। ঠিক আছে? তো হচ্ছে এখন কথা হলো, তো আমি এখান থেকে যদি আসি, তো এখন ব্যাংক কিন্তু তোমার কাছ থেকে কোনো লাভ পাচ্ছে না। 3 বছর পর 1,00,000 টাকা দিলে নিছলা নিয়ে 3 বছর পর 1,00,000 টাকা দিলা। ব্যাংক কি লাভ করলো? কোনো লাভ করেনি। এই জন্যই ব্যাংক তোমার কাছে হচ্ছে কি করে জানো? তোমাকে ইন্টারেস্ট দিয়ে দেয়। যে তুমি ভাই 3 বছর পর দাও বা 3 বছরে বারে, বারে মাসে দাও আমাকে কোনো সমস্যা নাই। তুমি ভাই আমাকে 7% ইন্টারেস্টে দাও। কারণ ব্যাংকের তো লাভ করতে হবে। তোমাকে দিয়ে ব্যাংকের কি লাভ হবে? আমাদের যে হচ্ছে সুদ সিস্টেমটা এভাবেই চলে, বুঝছো? সুদ জিনিসটা এর জন্য এভাবেই চলে যে তুমি যদি সুদটা যদি না দিতে পারো তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবা। এজন্য ধরো আমাদের বিভিন্ন রিলিজিয়নে কিন্তু সুদ জিনিসটাকে হারাম করা হয়। যদিও এখন ব্যাংকিং সিস্টেম ছাড়া দুনিয়াতে চলা অসম্ভব, বাট এটা কিন্তু একটা মেইন রিজন, হ্যাঁ, যে তুমি নিঃস্ব হয়ে যাবে যদি তুমি টাকাটা ঠিক মতো না দিতে পারো। যে কারণে হচ্ছে ধরো আমি ইসলাম থেকে যদি বলি, আমাদের হচ্ছে জাকাত সিস্টেম রয়েছে, তারপর অন্যান্য ধর্মের অন্যান্য সিস্টেম রয়েছে, দান খয়রাতের সিস্টেম, যাতে এই জিনিসটা কখনো না, হ্যাঁ, দেখো তুমি এই যে অ্যাসেট কিনতেছো বা যাই করো না কেন, তোমার কিন্তু এক বিজনেস স্টার্টের জন্য তোমার ওই লোন নিতে পারো, বা তুমি তোমার নিজের ইনভেস্টমেন্ট বা মানুষের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু। তাই আমাদের এখানকার এই সূত্রটার মেইন রিজনই হলো অ্যাসেট ইজ লায়াবিলিটি প্লাস ওনার।
অ্যাসেটটা হলো আমার বিল্ডিং, ক্যাশ এগুলো। লায়াবিলিটিস হলো হচ্ছে আমার ধার কিভাবে দিয়েছি। ওনার সিকিউরিটি হলো হচ্ছে আমার ইনভেস্ট। ঠিক আছে? এইজন্য এই সূত্রটা এভাবেই আসছে। যে তুমি যাই করো না কেন এর মধ্যেই থাকবে। তো এরপর যদি আসি, এরপর হচ্ছে এই সূত্রের একটা ইলাবোরেশন ফর্ম আমরা সবসময় দেখতে পারি। সেটা হচ্ছে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্স। দেখো অ্যাসেট আর লায়াবিলিটিস কিন্তু ওর মতো কিন্তু ঠিকই রয়েছে। আগের যে সূত্রটা যদি আমি লিখি অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস, অ্যাসেট কিন্তু অ্যাসেটের মতো ঠিক আছে, লায়াবিলিটিস লায়াবিলিটিস মতো ঠিক আছে, কিন্তু ওনার্স সরি আচ্ছা ওনার সিকিউরিটিতে যখন গেলা তখন দেখো কত বড় একটা নতুন একটা ইলাবোরেশন চলে আসে। ওনার্স ক্যাপিটাল ড্রয়িং এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে কি আমি বুঝাই। ধরো ওনার্স ক্যাপিটাল কি, তুমি একটা কোম্পানিতে 10,000 টাকা ইনভেস্ট, ঠিক আছে, ইনভেস্ট করে বলছো ওই বিজনেসকে যে তুমি বিজনেস চালাও। বাট হুট করে এমন কি হতে পারে না যে তোমার হচ্ছে বিজনেস মানে হচ্ছে তোমার নিজের নিজের একটা হচ্ছে ক্রাইসিস মোমেন্ট চলছে, তোমার কাছে টাকা নাই, টাকা নাই। আচ্ছা আমরা না এখন থেকে ডলার নিয়ে হিসাব করি, ঠিক আছে? ধরো তোমার কাছে হচ্ছে আমি এটা যদি মিশাই দিই যে তোমার কাছে ধরো হচ্ছে ডলার নেই, ওকে, ডলার নেই। তো তখন তুমি কি করবা বলো তো? তোমার যে এই যে $10,000 যে তুমি হচ্ছে ইনভেস্টমেন্ট করছো সেখান থেকে বলবা না যে ভাই খারাপ অবস্থা চলতেছে ভাই, তুমি যদি আমাকে 10,000-এর মধ্যে যদি $5,000 যদি দিয়ে দাও আমার খুব ভালো হয়, তো আমি তাহলে সামনের দিকে একটু আগাইতে পারবো, পরে তোমাকে টাকা হয়তো দিয়ে দিব। তখন কি করলাম আমি বলতো? এই যে ওনার্স ক্যাপিটাল ছিল কত টাকা বলো? 10,000 ছিল। এখান থেকে দেখো $5,000 আমি তুলে নিয়ে গেলাম, উত্তোলন করে গেলাম, উত্তোলন করলাম, উইথড্র করলাম, নিয়ে গেলাম। এই যে উইথড্র করা উত্তোলন করা এটাকেই ওনার্স ড্রয়িং বলে। ঠিক আছে? যে তুমি এক জায়গায় টাকা দিছিলে ইনভেস্টমেন্টের জন্য, সেখান থেকে তোমার কোনো প্রবলেমের জন্য তুমি টাকাটা উইথড্র করছো, বা ধরো তুমি কোম্পানির দেখতেছো শেয়ার বাজারে হচ্ছে কোম্পানির অবস্থা খুবই বাজে বাজে চলতি, তখন তুমি বললা না ভাই $10,000 তো খুব রিস্কি হয়ে যায়, টাকা তুলে নি, নিয়ে ওখানে $5,000 রেখে দিয়ে বাকি $5,000 আমি অন্য জায়গায়। এই যে তুমি টাকা দিয়ে যে টাকাটা উত্তোলন করলা এই জন্য দেখো সামনে কিন্তু মাইনাস আসছে। তো কোনো আহামরি জ্যোতির্বিদ্যা জ্ঞান নয় যে তোমার কাছে টাকা ছিল, ওনার সিকিউরিটির মধ্যে টাকা ছিল, সেখান থেকে তুমি টাকা তুলে দিছো, তো তুলে দিলে কি হয়? বাদ দিতে হয়, ওই জন্য মাইনাস দিচ্ছে আর কিচ্ছু। আর ওই জিনিসটাকে যে টাকাটা বাকি আছে সেই টাকাটাকে আরেকটা নাম করছি, সেটার নাম হচ্ছে ওনার্স ক্যাপিটাল ক্যাপিটাল। ঠিক আছে? এরপর আসি রেভিনিউ আর এক্সপেন্স এখানে কি করি? এটা এখন সরি, রেভিনিউ আর এক্সপেন্স কি? রেভিনিউ আর এক্সপেন্সটা হলো হচ্ছে তোমার ইনকাম স্টেটমেন্ট। কি বলতো? ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে? এই ইনকাম স্টেটমেন্টটা কি বুঝাচ্ছে তোমাকে? যে ধরো তুমি একটা বিজনেস করতেছো, বিজনেস করে তোমার যে ধরো হচ্ছে বিজনেস করে ধরো তুমি প্রোডাক্ট সেল করে, ফর এক্সাম্পল ধরো হচ্ছে ঠান্ডা ঠান্ডা সেল করে তুমি হচ্ছে 1,00,000 টাকা হচ্ছে প্রফিট প্রফিট। কারণ 1,00,000 টাকা তুমি যখন প্রফিট করছো, প্রফিট করার পর তুমি এখন কি সরি 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 রেভিনিউ করছো, রেভিনিউ করছো, রেভিনিউ করার পর ধরো এই 1,00,000 প্রোডাক্টের জন্য তোমাকে $70,000 ধরো হচ্ছে 1,00,000 ডলারের প্রোডাক্টের জন্য $70,000 তোমাকে কস্ট দিয়ে দিতে হয়েছে, মানে প্রোডাক্টটা তৈরি করতে লাগছে। তাহলে তোমার প্রফিট কত হয়েছে বলো তো? তোমার প্রফিট হয়েছে হলো $30,000, এটা প্রফিট হয়েছে। এখন তুমি বলো তো এই যে টাকাটা, এই যে টাকাটা এটা তুমি কি করবা বলো তো? তোমার কাছে দুটো রাস্তা। তোমার যদি বিজনেস বড় করতে হয় তুমি বিজনেসে আবার নতুন করে ইনভেস্ট করবা, আর বাকি টাকা কই রাখবা? ব্যাংকে রাখবা। আর মানে ইনভেস্ট করা বা ব্যাংকে জমা রাখলাম, জমা রাখলাম মানে গচ্ছিত অবস্থায় রাখলাম ইনভেস্টমেন্টের, যে পরে কখনো কাজে লাগলে ইউজ করব। এই যে জমা রাখলাম, এই যে জমা রাখাটা কোথায় গেল বলো? আর সিকিউরিটিতে গেল না? মানে তোমার যে ইনভেস্ট করতে পারতাম তখন টাকাটাকে জায়গায় গচ্ছিত রাখতো। এই যে গচ্ছিত রাখার জন্য
তুমি রেভিনিউটাকে কার আন্ডারে নিয়ে গেলা? ওনার সিকিউরিটি। কেন তুমি লায়াবিলিটিস এর আন্ডারে নিয়ে গেলে না? কারণ এটা আলাদা। এটা ওনারের সঙ্গে মানে আমি আমার নিজের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটা ব্যাংক থেকে আমি লোন নিছি সেটা। অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে ধরো হচ্ছে আমি বিল্ডিং আছে, আমার ক্যাশ আছে টাকা, তখন সেটা অ্যাসেট হয়। হ্যাঁ, তুমি এখন এখান থেকে বলতে পারো যে, "ভাইয়া আমার যে এখান থেকে ৳১,০০,০০০ রেভিনিউ হইছে, সেখান থেকে আমি ধরো হচ্ছে $২০,০০০ দিয়ে বিল্ডিং কিনছি।" obviously তুমি কিনতেই পারো। তুমি বিল্ডিং কে তখন তুমি অ্যাসেট হিসেবে বলতে পারো। কোনো প্রবলেম নেই। বাট তখন নামটাই অন্যরকম হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত তুমি টাকাটা বিজনেসে রাখবা বা বিজনেসে লাগাইতে যাবা, ওইজন্য মনে করো রেভিনিউ এ রাখা হতো। এখন বলো তো রেভিনিউ যখন আমি দিচ্ছি ৳১,০০,০০০ কোথাও থেকে আমার আর হচ্ছে রেভিনিউ আসছে, সেই টাকাটা যদি আমি এখন ব্যাংকে রাখি বা হচ্ছে আমার যে ব্যাংকের অ্যাকাউন্টে ক্যাপিটালটা ইনভেস্ট করা আছে ধরো $১০,০০০ সেখানে যদি রাখি তাহলে কই রাখতেছি বলো তো? ওনার সিকিউরিটির আন্ডারেই রাখতেছি না? এইজন্য ওনার সিকিউরিটি ইলাবোরেট করে আমরা রেভিনিউ প্লাস দিছি। প্লাস মানে কি? যোগ হওয়া, বাড়া। আর লাস্টে থাকলো কি এক্সপেন্স। এক্সপেন্সটা কি? এক্সপেন্সটা হলো আমার হচ্ছে এই যে প্রোডাক্টটা তৈরি করতে এই যে এখানে আমি বলছি ৳৭০,০০০ কস্ট হইছে। এটা তো এখন মামার বাড়ির আবদার না যে মানে মানে নজরুল নাজিল করলা আর চলে আসলো। তা তো না, তাই না? তোমার অবশ্যই এইগুলো থেকে ওই ওনার্স ক্যাপিটাল বলো, লায়াবিলিটিস বলো বা হচ্ছে রেভিনিউ থেকে কিন্তু এক্সপেন্সটা চলে গেছে। ধরো ৳১,০০,০০০ র মধ্যে ৳৭০,০০০ তোমার কস্টিং এ ছিল, বাকি $৩০,০০০ হচ্ছে তুমি ইয়ের জন্য গেলা। মানে মানে হচ্ছে তোমার হচ্ছে প্রফিটের জন্য আসলো। এই যে $৭০,০০০ তো অন্য জায়গা থেকে আসবে না। তোমার এই প্রফিট থেকেই আসবে। মানে সরি রেভিনিউ থেকে আসবে। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের নোভোনেক্স এর যে হচ্ছে তোমাদেরকে যে গতকালকে অর্পণ যখন কাহিনী শোনাচ্ছিল যে ভেতরে এমন একটা অবস্থা ছিল যে গ্রাফিক্স কার্ড ট্যাবই এভেইলেবল ছিল না। আর তারপরও সে কি করছে বলতো? রিস্ক নিয়ে গ্রাফিক্স ট্যাব কিনছে। সে গ্রাফিক্স ট্যাবটা কেনার পরে যখন গ্রাফিক্স ট্যাবটার মানে পরে ও কি বলল যে টাকাটা কিন্তু উঠে গেছে গ্রাফিক্স ট্যাবে। কেন গ্রাফিক্স ট্যাবের টাকাটা উঠছে? কারণ সে হচ্ছে তোমাদের কোর্স কেনার জন্য সে একটা রেভিনিউ করতে হবে। এই যে রেভিনিউটা করলো, সেখান থেকে সে তখন হচ্ছে তার এক্সপেন্সটাকে বাদ দিতে হবে। ধরো হচ্ছে সে ১০ টা গ্রাফিক্স ট্যাব কিনছে, সে গ্রাফিক্স ট্যাবের দাম ধরো হচ্ছে ৳১০,০০০ করে, তাহলে ৳১,০০,০০০ সে হচ্ছে সেখান থেকে কি করতে পারছে? এক্সপেন্সটা কেটে নিতে পারছে। কারণ হচ্ছে তোমরা রেভিনিউ করে প্রোডাক্টটা কিনছো। নভোনেক্স যে হচ্ছে তোমাদের প্রোডাক্টটা দিছে এনরোল এর জন্য, যে প্রোডাক্টটা দিছে সেটা তুমি কিনছো। দ্যাটস ওয়াই হচ্ছে পরে যেয়ে অর্পণ এবং তার টিম বা নভোনেক্স পুরো এক্সপেন্সটা বাদ দিতে পারে। এটা কই থেকে বাদ দিল? রেভিনিউ থেকে বাদ দিল। এইজন্য দেখো এক্সপেন্স এর সামনে আমরা সবসময় মাইনাস দিচ্ছি। এটা দেখছো? এখানে কিন্তু মানে আহামরি কোনো নতুন কোনো জ্ঞান না। যে জিনিসগুলো যোগ হচ্ছে তাই যোগ দিচ্ছি, যখন বিয়োগ হচ্ছে তাই বিয়োগ দিচ্ছি। তাই দেখো মাইনাস হইছে আর রেভিনিউ এর সামনে। এই হচ্ছে আমার সূত্রের ইলাবোরেশন যে সূত্রটা কই থেকে আসছে। ওকে? এখন আসি হচ্ছে আমি যে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড বুঝি। আচ্ছা ডেবিট ক্রেডিট সাইডটা কি? সেটা আগে বুঝি। ধরো এটা আমার পুরো একটা ধরো হচ্ছে একটা পেজ। ঠিক আছে? আমার এটা যদি পুরো একটা পেজ হয়, তাহলে আমি যদি ভেতর দিয়ে একটা টান দেই, ঠিক আছে? তাহলেই সবসময় ধরে নিবা তোমার হাতের বাম পাশের তুমি খাতায় ধরে আসো, খাতা ধরে আসো। ধরো এখন আমি যেরকম খাতা ধরে আছি, তার বাম পাশে সবসময় ডেবিট হয়। আর ডান পাশে সবসময় ক্রেডিট হয়। এটা আজীবন মনে রাখবা। এটা একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বলে এটাকে। ইউনিভার্সাল ট্রুথ। আবার প্রবলেম। সরি, প্রবলেম হইছে আবার। আচ্ছা ইউনিভার্সাল ট্রুথ বলে এটা। ঠিক আছে? তো এটা সবসময় তুমি মনে রাখবা যে খাতার সবসময় আমি একটা খাতা ধরলে খাতার হচ্ছে বাম সাইড ডেবিট সাইড, ডান সাইড হচ্ছে ক্রেডিট সাইড। এখন যদি এটা যদি আমার ক্লিয়ার হয়, তাহলে তুমি এখন দেখো তো, আমি যদি ওই সূত্রটা লিখি এই সূত্রটা কি আমি জিনিসটাকে একটু মানে হচ্ছে মিশে দেই যাতে সুবিধা। এই দাগটাকে মিশে দিলাম। এখন দেখো ডেবিট সাইডে ধরো অ্যাসেট ইজিক্যাল টু যদি আমি ইজিক্যাল টু দেই, তো এই দাগটা যেটা ছিল না? সে দাগের জায়গাটা আমি ইজিক্যাল টু দিছি। এটা মনে রাখবা। আচ্ছা ইজিক্যাল টু দেই তাহলে আমার এখানে কি থাকতিছে বলো তো? আমার থাকতিছে হচ্ছে লায়াবিলিটিস প্লাস হচ্ছে ওনার্স ক্যাপিটাল মাইনাস হচ্ছে ওনার্স ড্রয়িং প্লাস হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স। আর বড় করে লিখলাম না। হ্যাঁ? তো কোনো কিছু মনে করো না। আর বড় করে লিখলাম না। আচ্ছা। তো এখন দেখো আমি যদি এই বরাবর এখন যদি একটা দাগ টানি, অটোমেটিক্যালি কিন্তু আমার একটা জিনিস হয়ে যাচ্ছে কি দেখো, অ্যাসেট সাইড সবসময় মনে রাখবা অ্যাসেট সাইড বাড়লে মানে যোগ হলে মানে বাড়তিছে, বাড়লে হয় ডেবিট, কমলে হবে কি বলতো? উল্টাটা ক্রেডিট।
দেখো তো কোন পাশে আছে? হাতের বাম পাশে, তাই বাড়লে ডেবিট হইছে। আর এগুলো কোন পাশে আছে বলো তো? হাতের ডান পাশে আছে। তার মানে লায়াবিলিটিস যদি বাড়ে, তাহলে হচ্ছে লায়াবিলিটিস যদি বাড়ে তাহলে সেটাকে আমি ডেবিট বলবো। যদি লায়াবিলিটিস কমে সেটাকে আমি ক্রেডিট বলবো। ও সরি, 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 ভুল হইছে। আচ্ছা, যদি লায়াবিলিটিস বাড়ে, যেহেতু সমানের এই পাশে বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে লায়াবিলিটিস বাড়লে হবে ক্রেডিট, আর কমলে হবে ডেবিট। এটা ওনার্স ক্যাপিটালের ক্ষেত্রেও যাবে। ওনার্স ক্যাপিটালও যদি বাড়ে তাহলে হয় হচ্ছে ক্রেডিট, আর যদি কমে তাহলে হয় হচ্ছে ডেবিট। কারণ কি? সমানের ডান পাশে আছে, সমানের ডান পাশে আছে, তাই বাড়লে হয় ক্রেডিট, কমলে হচ্ছে ডেবিট। আর সমানের বাম পাশে থাকলে বাড়লে হবে ডেবিট, কমলে হবে ক্রেডিট। ওকে, এখন দেখো রেভিনিউ এর সামনেও কি আছে? দেখো তো প্লাস চিহ্ন আছে। তার মানে কি? এটাও বাড়লে হবে ক্রেডিট, যেহেতু সমানের ডান পাশে আছে, আর কমলে হবে ডেবিট। ঠিক আছে? বাট এখানে একটা প্রবলেম হলো যে হচ্ছে আমার, আচ্ছা কালারটা চেঞ্জ করে নেই, সাদা কালার নেই। হ্যাঁ, আমার যে দেখো ওনার্স ড্রয়িং আর যে এক্সপেন্সটা আছে তার সামনে কিন্তু আমার মাইনাস চিহ্ন। এখন আমরা কিন্তু নিউটনের ল পড়ে আসছি, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্লাস থাকলে মাইনাস হয়। তখন তার গার্লফ্রেন্ড, সরি গার্লফ্রেন্ড না, কোনো একটা ছেলে ধরো হচ্ছে কোনো মেয়েকে পটাইতে যাচ্ছে, সে তখন কিন্তু বারবার এটাই বলে যে অপোজিট অ্যাট্রাক্টস। তুমি হচ্ছে কি বলো, তুমি তাকে, তুমি বিস্কুট খাইতে পছন্দ করো, আমি হচ্ছে চা খাইতে পছন্দ করি। তো চায়ে বিস্কুট ভিজিয়ে খাইলে হচ্ছে দেখো আমরা কিন্তু একসঙ্গে রিলেশনশিপে যাইতে পারি। যাই হোক, খুব লেম একটা কথা। যাই হোক, তো এই যে প্লাস মাইনাস দিয়ে বলি কি অপোজিট অ্যাট্রাক্টস বলি বা অপোজিট হয়, অপোজিটটা কখন বলি? মাইনাসের ক্ষেত্রে। দ্যাট মিনস দেখো সমানের এই পাশে যেহেতু একটা মাইনাস আছে, তাহলে এটা কিন্তু কেমন আচরণ করবে বলতো? যেমনটা গতানুগতিক আচরণ করে তার কিন্তু বিপরীতটা করবে। আমি এখানে দেখছি যে সমানের এই পাশে হলে প্লাস থাকলে দেখতেছি বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। দ্যাট মিনস এই যে এখন যে মাইনাস আছে তার মানে ওনার ড্রয়িং বিপরীতটা হবে, তাহলে বাড়লে হবে হচ্ছে ডেবিট, কমলে হবে হচ্ছে ক্রেডিট। সিম্পল। আর এক্সপেন্সের সামনে যেহেতু মাইনাস আছে তার মানে বিপরীত আচরণ করবে। তার মানে কি? বাড়লে হবে হচ্ছে ডেবিট, কমলে হবে ক্রেডিট। সেম দেখো অ্যাসেটের মতো কিন্তু ওনার্স ড্রয়িং আর হচ্ছে এক্সপেন্স আচরণ করতে, কারণ এদের সামনে মাইনাস আছে। এখন যদি তোমাকে সায়েন্সের হিসাব করে যদি বুঝাই, তো আমরা যদি 2x - 3 = 4 লিখি, তারপর যদি পরে যদি 4টাকে যদি এ পাশে পার করি, তখন আমরা কি করি বলতো? 2x - 3 - 4 = 0 লিখি কিন্তু। বা ধরো এখানে ধরো হচ্ছে -4 ছিল। ঠিক আছে? তাহলে এই পাশে পার করার পর কি হয়ে গেল? সেটা +4 হয়ে গেল। এই তো, তার মানে কি এই মাইনাসটাকে যদি এই পাশে আমি পার করে দেই, তার মানে কি ওনার্স ড্রয়িং প্লাস হচ্ছে। এক্সপেন্সটা মাইনাস ছিল, এই পাশে পার করে দেই, তাহলে এক্সপেন্সটা কি হচ্ছে? প্লাস হচ্ছে। তার মানে কি বাড়লে ডেবিট, কমলে ক্রেডিটের মতো আচরণ করতিছে। বোঝা গেছে? এই হলো ডেবিট ক্রেডিটের খুব সিম্পল একটা সলিউশন তোমার। মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, সমানের বাম পাশে আছে তার মানে অ্যাসেট বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। সমানের ডান পাশে আছে তাই লায়াবিলিটিস এর সামনে প্লাস আছে, তার মানে বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট। ওনার্স ক্যাপিটালের সামনে প্লাস আছে, আচ্ছা তাহলে বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। রেভিনিউ এর সামনে প্লাস আছে, তার মানে বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। হুট করে দেখলাম ওনার্স ড্রয়িং এর সামনে মাইনাস, তার মানে ওনার্স ড্রয়িং বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। এক্সপেন্স এর সামনে মাইনাস, দ্যাট মিনস হচ্ছে বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। সিম্পল, আর কোনো কিচ্ছু না। ঠিক আছে? এটা কোনো আহামরি কোনো বিজ্ঞান না যে তোমাদেরকে হচ্ছে এটা মুখস্থ রাখতে হবে। জাস্ট এরকম একটা প্যাটার্ন মনে রাখো, দেখো তোমাদের জন্য অনেক ইজি হবে। ঠিক আছে? আমরা এখন হচ্ছে আস্তে, আস্তে এগুলো সলিউশনে যাবো। আমরা বই দেখবো, তারপর আমরা লেজার, জার্নাল এগুলো করারও ট্রাই করবো। আমি বলছি যেহেতু সবকিছু ক্লিয়ার করার। এখন যদি আমি আসি, তো আমি একটু সময় নিচ্ছি, নিয়ে আমি জিনিসগুলোকে আরেকবার লিখতেছি, হ্যাঁ? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা পড়বো যে কিভাবে এগুলো সলিউশন করতে। তো আমি কি জানি? অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস হচ্ছে ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার ড্রয়িং প্লাস হচ্ছে, আচ্ছা আমার ওখানেই টাচ লাগলেই ইদানিং প্রবলেম হচ্ছে। এই গাইস একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি আমি নিচে লিখি আবার। প্রবলেম হচ্ছে ওখানে কেন জানি সার্চ বার ধরতেছে বারবার, একটু প্রবলেম করছে। যাই হোক,
তো অ্যাসেট ইজ ইকাল টু হচ্ছে লায়াবিলিটিস প্লাস হচ্ছে ওনার্স ক্যাপিটাল মাইনাস হচ্ছে ওনার্স ড্রয়িং প্লাস হচ্ছে রেভিনিউ মাইনাস হচ্ছে এক্সপেন্স। এটা কিন্তু আমরা জানলাম এত। হ্যাঁ, এখান থেকে আমরা আরো জানলাম যে ডেবিটের ক্ষেত্রে ডেবিট হয়, অ্যাসেট বাড়লে হচ্ছে ডেবিট হয়, কমলে হচ্ছে ক্রেডিট হয়। সমানের এই পাশে প্লাস চিহ্ন আছে, তার মানে লায়াবিলিটিস বাড়লে হয় ডেবিট, কমলে হয় হচ্ছে ক্রেডিট। সমানের ডান পাশে এটা ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। ডান পাশে প্লাস আছে, তার মানে হচ্ছে বাড়লে হবে ক্রেডিট, কমলে হবে হচ্ছে ডেবিট। সমানের ডান পাশে কিন্তু সামনে মাইনাস আছে, তার মানে বিপরীত আচরণ। তার মানে বাড়লে হবে ডেবিট, কমলে হবে হচ্ছে ক্রেডিট। সমানের সামনে প্লাস আছে, তার মানে সচরাচর যে আচরণ করে সেটাই করবে। আর এক্সপেন্সের ক্ষেত্রে সামনে মাইনাস আছে, তাই উল্টাটা আচরণ হলে প্লাস, ক্রেডিট হইল। ওকে, এখানে এখন রাখি, রেখে আমরা হচ্ছে বই থেকে হচ্ছে ম্যাথ গুলো সলিউশন করার try, ঠিক আছে? আচ্ছা, আমি এখন একটু বইয়ে যাচ্ছি, এই জিনিসগুলোকে এক জায়গায়। আচ্ছা, আমি 1 মিনিট একটু ব্রেক নিব, যে আমার রেকর্ডিং এগুলো হচ্ছে নাকি দেখি। হচ্ছে তো দিকে কি অবস্থা? আর লাইভটা একটু আমি চেক দিব। এই 1 মিনিট মানে কাজ করতেছে নাকি এটা দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আবার শুরু করতেছি। সবকিছু ভালোই চলতেছে দেখতেছি, মানে কোনো প্রবলেম আমি এখনো দেখিনি। লাইভ চলতেছে 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। ওয়াও, আমাদের জার্নি অনেক বড় হচ্ছে। আরো 1 ঘন্টা লাগতে পারে, আমি জানি না, অনেক বড় হবে জিনিস অ্যাকচুয়ালি। যাই হোক, আচ্ছা এখন আসি, ওকে, বইয়ে আসি। বই আমাকে কি বলতেছে সেটাও আমি একটু, কারণ আমরা বলছি যে আমরা ধরে ধরে পড়। ওকে, আচ্ছা, দেখো বইয়ের যদি আমি নিচের দিকে আসি, দেখো অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এগুলোই বুঝাইছে। আরো যদি আমি হচ্ছে নিচের দিকে যাই, দেখো অ্যাসেট কি, লায়াবিলিটিস কি, এগুলো বুঝাইছে। ওনার্স ইকুইটি কি, এগুলো বুঝাইছে। এমন কোনো কিছুই নাই এখানে, আহামরি কোনো জ্ঞান নাই। আর হচ্ছে তোমাদের যখন হচ্ছে এনে কাজ করবে, মনে করো হলো বিভিন্ন ধরনের যেটাকে জার্নাল করা নিয়ে কাজ করতে বলা হবে, তখনকার ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে এই যে আমি যে সূত্রটা লিখছি না এখানে, দেখো এই যে এখানকার এই সূত্রটা লিখছি, এই যে সূত্রটা, এটা হলো হচ্ছে তোমাদের ট্যাবুলার ফরম্যাট, এটাকে ট্যাবুলার ফরম্যাট। তো আর আচ্ছা, এই জিনিসটাকে ক্লিয়ার করি। এই যে সূত্রটা লিখছি, এটাকে আমাদের হচ্ছে ট্যাবুলার ফরম্যাট, ট্যাবুলার ফরম্যাট, ট্যাবুলার ফরম্যাট, ঠিক আছে? এখান থেকে তুমি কাজ করতে পারো। এখন আসো, অ্যাসেটের আন্ডারে কি কি পড়ে, লায়াবিলিটিস এর আন্ডারে কি কি পড়ে সেগুলোতে আসো। যখন কোনো ম্যাথে তুমি ক্যাশ দেখবা, ক্যাশ, তারপর হচ্ছে বিল্ডিং, ইকুইপমেন্ট, তারপর হলো হচ্ছে ক্যাশ গেল, বিল্ডিং গেল, ইকুইপমেন্ট, সাপ্লাইস, এই যে 4টা জিনিস এগুলো, তারপর হচ্ছে এরকম অ্যাসেট টাইপের যেগুলো রয়েছে, এগুলো সবসময় অ্যাসেটের মধ্যে কাম। তার মানে ক্যাশ বাড়লে ডেবিট হবে, প্লাস হলে ডেবিট হবে, কমলে হচ্ছে ক্রেডিট হবে। বিল্ডিং এর ক্ষেত্রেও বাড়লে হচ্ছে ডেবিট হবে, কমলে হচ্ছে ক্রেডিট হবে, ঠিক আছে? ইকুইপমেন্টের ক্ষেত্রেও সেম। তো ক্যাশ, বিল্ডিং, ইকুইপমেন্ট, সাপ্লাইস, এগুলো হচ্ছে অ্যাসেটের আন্ডারে পড়ে। লায়াবিলিটিস এর আন্ডারে কি কি পড়ে, লায়াবিলিটিস এর আন্ডারে হচ্ছে পড়ে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল কথা লেখা থাকলেই বুঝতে হচ্ছে সেটা লায়াবিলিটিস এর। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, তারপর হচ্ছে নোটস পেয়েবল এর পরে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এরপর হলো মর্গেজ পেয়েবল। পেয়েবল কথা থাকলেই বুঝবা সেটা লায়াবিলিটিস এর। তার মানে পেয়েবল যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট হয়, আর যদি কমে তাহলে হচ্ছে কি হবে, ডেবিট হবে।
সেম গোজ এগুলোর জন্য। আর হচ্ছে ম্যাথে যদি কখনো দেখো অন ক্রেডিট বা হচ্ছে অন অ্যাকাউন্ট লেখা আছে, তার মানে চোখ বুঝে বুঝবা সেটা হচ্ছে লায়াবিলিটিস এর কথা কথা বলতেছে, লায়াবিলিটিস এর কথা। আর ওনার্স ক্যাপিটালের মধ্যে হচ্ছে ইনভেস্টমেন্ট লেখা থাকে, ইনভেস্টমেন্ট লেখা ওনার্স ক্যাপিটালে। উইথড্রর ক্ষেত্রে হচ্ছে মানে ওনার্স ড্রয়িং এর ক্ষেত্রে উইথড্র কথাটা লেখা থাকবে, তখন উইথড্রর আন্ডারে পড়বে। রেভিনিউ এর ক্ষেত্রে ধরো হচ্ছে সার্ভিস পারফর্ম করার কথা, সার্ভিস পারফর্ম করছো, তখন হচ্ছে তুমি হচ্ছে রেভিনিউ এর মধ্যে পড়বে। আর এক্সপেন্সটা কি? এক্সপেন্স হলো হচ্ছে তোমার খরচ, ধরো রেন্ট এক্সপেন্স, ধরো বাড়ি ভাড়া বা রেন্ট ভাড়া, তারপর হচ্ছে তোমার যারা তোমার আন্ডারে কাজ করতেছে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স, এরা পরে হচ্ছে তোমার হচ্ছে এক্সপেন্সের মধ্যে, ঠিক আছে? তার মানে এক্সপেন্স যদি বাড়ে তাহলে হচ্ছে ডেবিট হয়, কমলে হচ্ছে কি হচ্ছে আমার ক্রেডিট হচ্ছে। সিম্পল, কিন্তু আর কোনো কিছু। আরেকটা জিনিস, আমাদের যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বইটা আছে, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এই যে বইটা আছে, এই বইটাতে বুকটাতে তোমার হচ্ছে 1 2 3 4 এই 4টা চ্যাপ্টার হলো হচ্ছে চ্যাপ্টার, 4টা যে চ্যাপ্টার রয়েছে এই 4 চ্যাপ্টার হলো তোমাকে সার্ভিস রিলেটেড কাজ। 5 নাম্বার চ্যাপ্টার থেকে সামনের দিকে যত আগাবো আমি, সেগুলো হচ্ছে তোমার প্রোডাক্ট নিয়ে কাজ, ঠিক আছে? তো 1 থেকে 4 চ্যাপ্টার পর্যন্ত সার্ভিস নিয়ে কাজ করে, আর তারপর থেকে সামনের দিকে হচ্ছে আমার কি নিয়ে কাজ করতেছে বলো? প্রোডাক্ট নিয়ে কাজ। তো এটা আমার একটা ট্যাবুলার ফরম্যাট, এখান থেকে আমি কাজ করা শুরু করব, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? এইটুকু যদি ক্লিয়ার হয় হচ্ছে আমি তাহলে পরের টপিকটাতে যাব। পরের টপিকে হচ্ছে আমরা এখন জার্নাল করব, ঠিক আছে? জার্নালটা বোঝার চেষ্টা করবো, জার্নাল কিভাবে করে। ওকে, আপাতত এখানে আর কোনো কিছু তেমন করে দেখানোর কিছু নেই, এগুলো বেসিক তোমাদের ক্লিয়ার। যদি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে যাই, সেকেন্ড চ্যাপ্টারে যাব, যাওয়ার পরে তোমাদের আজকে একটু অ্যাডজাস্টিংটাও দেখাই দিব, টেনশন নাই। অ্যাডজাস্টিংও দেখানোর ট্রাই করব আমি, যাতে আমাদের অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং কিন্তু থার্ড চ্যাপ্টার যেটা বলে বা ফোর্থ চ্যাপ্টার যেটা, মানে কিন্তু ইজি, হ্যাঁ, জাস্ট খালি 4টা জিনিস নিয়ে অ্যাডজাস্ট করতে, আর কোনো কিছুই নেই। ওকে, আচ্ছা, এখন আসো, এক এক করে বই ধরে আগায়। ওকে, দেখো এখানে কি বলছে, এই জিনিসটা এখন বড়, বই বই থেকেই পড়া, স্লাইড আপাতত না যাই, বই থেকে পড়া। দেখো এখানে কি লিখছে, যে হচ্ছে আমার যে কোম্পানি রয়েছে সিআর, সেটা ইনভেস্ট করছে, দেখো ইনভেস্ট করেছে 10,000 ক্যাশ ইন অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ড পায়োনিয়ার অ্যাডভার্টাইজ। তার মানে কি করছি বলতো? ইনভেস্ট করছি। ইনভেস্ট করা মানে কি? আমি কি বলছি? ইনভেস্ট করা মানে কি? ওনার্স ক্যাপিটাল নিয়ে কাজ করবো বা ওনার্স ইকুইটি নিয়ে কাজ। তো ওনার্স ক্যাপিটাল এখানে হবে হচ্ছে, ওনার্স ক্যাপিটাল 10,000 যেহেতু, সেটা কি হবে? বাড়লে ওনার্স ক্যাপিটাল বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ক্রেডিট কত লিখবো আমি? 10,000। আমি কিন্তু জার্নাল করতেছি, ঠিক আছে? ওনার্স ক্যাপিটাল ক্রেডিট করব 10,000। আর আচ্ছা, এটা আমাকে ক্যাশ দেওয়া হয়েছে না এমনি অন্যভাবে কোনো কিছু? কখনোই কিন্তু না, আমাকে কিন্তু 10,000 টাকা হাতে দিছে। কিন্তু ইনভেস্ট মানে কি? আমার হাতে টাকা আসছে, তার মানে আমার ক্যাশ বাড়ছে। ক্যাশ কিসের মধ্যে পড়ে? ক্যাশ পড়ে হচ্ছে অ্যাসেটের মধ্যে। আর ক্যাশ যেহেতু অ্যাসেটের মধ্যে পড়ে, তাহলে অ্যাসেট বাড়লে জানি কি হয়? ডেবিট। তার মানে 10,000। দেখছো? এইটা একটা দেখো জার্নাল হয়ে গেল, জার্নাল হয়ে গেল। আর কিছু না, খুব ইজি না? এটা একটা গেল। তারপরে আসি, তারপরে নিচে যদি যাই বইয়ের আরেকটাতে আসি, দেখো দেখো পায়োনিয়ার পারচেস করছে অফিস ইকুইপমেন্ট কস্টিং, দেখো কি লিখছে? পায়োনিয়ার পারচেস করছি, কিনছি কিন্তু, তার মানে পারচেস করা মানে কি? কেনা না, কিনা। তার মানে কি ইকুইপমেন্ট কিনছি, সেটা হচ্ছে কত করে? 5,000 টাকা করে 3 মান্থের জন্য 12%-এ। আর 5,000 টাকা নোটস পেয়েবল এ করছে। আচ্ছা, আমি কি বলছিলাম? পেয়েবল থাকলে কার আন্ডারে যাবে? লায়াবিলিটিস এর আন্ডারে যাবে। লায়াবিলিটিস এর আন্ডারে যদি যাই, তার মানে কি আমি কি এখান থেকে এইটুকু ক্লিয়ার হতে পারতেছি যে যদি লায়াবিলিটিস এর আন্ডারে যাই, তার মানে আমার হচ্ছে এক মানে নোটস পেয়েবল বাড়ছে, তার মানে ক্রেডিট হইছে কত? 5,000। আচ্ছা, এই জিনিসটা যে আমি হচ্ছে নোটস পেয়েবল 5,000 হইছে, এটাতে আমি কি কিনছি বলতো? ইকুইপমেন্ট কিনছি। তার মানে কি আমার কোম্পানির কি ইকুইপমেন্ট বাড়ছে? ইকুইপমেন্ট কার মধ্যে পড়ে?
ইকুইপমেন্ট পড়ে কিন্তু অ্যাসেটের মধ্যে। আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখাইছি। ইকুইপমেন্ট যেহেতু অ্যাসেটের মধ্যে পড়ে তার ইকুইপমেন্ট তখন দিলাম, ডেবিট করে দিলাম। এটা ৫,০০০। ঠিক আছে? এরপরে আসি হচ্ছে এরপর আসে হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। আচ্ছা, এই জিনিসটা নিয়ে একটু কথা বলতে হবে। এই জিনিসটা নিয়ে একটু কথা। আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউটা হচ্ছে ধরো তোমার কাছে আমি আসছি। এসে তোমাকে আমি হচ্ছে অ্যাডভান্স করে দিয়ে গেছি। অ্যাডভান্স করছি হচ্ছে ১০,০০০। ১০,০০০ আচ্ছা টাকাই ধরি। টাকা অ্যাডভান্স বললাম, "ভাই তোর তো অনেক কাজ। তুই আজ থেকে ৪ দিন পর কোনো একটা সময় বের করে আমার কাজটা কমপ্লিট করে দে।" কাজ এই যে ১০,০০০ টাকা অ্যাডভান্স করে দিয়ে গেল ৪ দিন পর। এখন তুমি বলো তো আমি আজকে প্রেজেন্ট এ দাঁড়ায় আছি। ফিউচারে যেয়ে হচ্ছে তাদের কাজটা করে দিব আমি। ফিউচারে যে কাজটা করব। এখন তুমি আমাকে বলো তো, এই যে আমি ফিউচারে যে ওদের জন্য যে কাজটা করব বা কাজটা করার আমি প্ল্যানিং করছি, আমি কি এখনো করে দিয়েছি? তার মানে কি এই ১০,০০০ টাকা আমার কাছে একটা অ্যাডভান্স সার্ভিস পারফর্মই করিনি এখন পর্যন্ত। কিন্তু আমাকে টাকাটা আগেই দিয়ে গেছে। নামকরণ করতে হবে না? সেটাকে আমরা নামকরণ আনান সাথে এই জিনিসটা এখন পর্যন্ত ফুললি দেইনি। বাট আমরা ফার্দার মোর দিয়ে কি করব? দিব, সার্ভিসটা দিব। যেহেতু ফিউচারে যেয়ে দিব। এজন্য নাম দিছি আনার্ন। যদি ১০,০০০ টাকা যখন দিছে তখনই করে দিতাম তখন হচ্ছে এটাকে তখন নাম দিতাম সার্ভিস রেভিনিউ খালি না। যেহেতু অ্যাডভান্স করে গেছে তাই আমি নামকরণ করছি আনার্ন সার্ভিস। ঠিক আছে? এটা হচ্ছে আনার্ন সার্ভিস রেভিনিউ। তো হচ্ছে এখন যদি আমি বইয়ে আসি, তো দেখো এখানে সুন্দর করে বলে দিছে হচ্ছে দেখো যে পায়োনিয়ার রিসিভ করছে দেখো। এই দেখো এক 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 মানে হচ্ছে $১,২০০ হচ্ছে ক্যাশ রিসিভ করছে অ্যাডভান্সে কিন্তু নক্স কোম্পানি ক্লায়েন্ট থেকে। হ্যাঁ? যেটা কমপ্লিট করবে ৩১ তারিখে। অক্টোবরের ২ তারিখে টাকা অ্যাডভান্স করছে যেটা ৩১ তারিখে যে ফুল পে হবে। দ্যাট মিনস আমি যদি এখন ক্লিয়ার করি, এটা হচ্ছে যে আমার তাহলে আমি এখান থেকে যেহেতু অ্যাডভান্স হইছে, অ্যাডভান্স হইলেই বলছি হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ দেয়। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ বাড়ছে। তার মানে এটা হচ্ছে ক্রেডিট। ক্রেডিট বাড়লে হচ্ছে কত হয়? ১,০০,০০০ মানে ৳১,২০০ ক্রেডিট। আর যেহেতু মাত্র টাকা দিয়ে গেছে হাতে না, তার মানে আমার ক্যাশ বাড়ছে। ক্যাশ হচ্ছে ডেবিট হলো ১,০০০। এখন কথা হলো, ভাইয়া আনআর্নড সার্ভিস রেভিনিউ কেন লায়াবিলিটিস এর আন্ডারে? এটার কারণ আছে। লায়াবিলিটিস এর আন্ডারে কাউন্ট করার কারণ হচ্ছে তুমি কি দায়বদ্ধ না? তোমাকে ধরো এই যে পায়োনিয়ার কোম্পানি ৳১,২০০ দিয়ে গেছে। দিয়ে তোমাকে ২ তারিখে অ্যাডভান্স করে দিয়ে বলছে, "ভাই গো ৩০ তারিখে কাজ করে দাও।" তুমি যতদিন পর্যন্ত ওদের কাজটা করে না দিবা, ততদিন পর্যন্ত তার প্রতি তুমি কিন্তু কি দায়বদ্ধ। এই যে দায়বদ্ধ তুমি ততদিন পর্যন্ত, এইজন্য এই জিনিসটাকে আমরা হচ্ছে লায়াবিলিটিস এর ঠিক আছে? এরপরে যাই। এই তো। এখানে দেখো কি বলছে? পায়োনিয়ার কোম্পানি পে করছে অফিস রেন্ট অক্টোবরে কত করে? $৯০০ $৯০০ হচ্ছে ক্যাশ পেমেন্ট করছে। পে করছে। আরেকটা কথা সেটা হচ্ছে পে কথা যদি লেখা থাকে তখন হচ্ছে পে করা সেটা বুঝবা এক্সপেন্স এর মধ্যে অটোমেটিক্যালি পড়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন যদি পের ক্ষেত্রে যাই আমি তাহলে হচ্ছে এখন এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার হচ্ছি। যেহেতু পে মানি এক্সপেন্স তাহলে এক্সপেন্স যাবে। তো এটা একটা নাম আছে। কি দিছি? অফিসের রেন্ট দিছি। তার মানে কি রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স হচ্ছে ধরো আমার ২০,০০০ না সরি এখানে কত আছে? এখানে আছে হচ্ছে ৯,০০০ $৯০০ এক্সপেন্স। তাহলে এক্সপেন্স বাড়লে জানি কি হয়? ডেবিট হয়। আচ্ছা এই টাকাটা কি তোমার পকেট থেকে গেছে না? তুমি কিন্তু নিজে কিন্তু টাকাটা দিছো। তার মানে কি তোমার কাছ থেকে ক্যাশ চলে গেছে। যেহেতু ক্যাশ কমছে তাই ক্রেডিট হলো। ক্যাশ কমছে পে করে দিছি। তাই তোমার কাছ থেকে চলে গেল। জাস্ট এরকমই সিম্পল জিনিস। ঠিক আছে? এরপর কি আছে? এরপর আসে হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। আচ্ছা, আমরা ইন্স্যুরেন্স পলিসিতে কেন যাই? এটা আমরা ও সরি। হ্যাঁ, আচ্ছা আমরা ইন্স্যুরেন্স পলিসিতে কেন যাই বলো তো? আমরা ইন্স্যুরেন্স পলিসিতে এজন্য যাই, যাতে হচ্ছে আমরা
ধরো হচ্ছে বীমা করা টাইপের, যে পরে যেন যে আমরা হচ্ছে টাকাটা পাই, মানে ফেরত পাই। এখন কেউ যদি 10,000 টাকার বীমা করে, ধরো সে মারা গেল, তখন তারপর কিন্তু 10,000 টাকার উপরে আরো কিছু টাকা কিন্তু সে পাবে, আরো কিছু টাকা পাবে। এই যে আরো কিছু টাকাটা যে পেলো সে, 10,000 টাকার উপরে আরো কিছু টাকাটা পেলো, এটা কি একটা অ্যাসেটের মতো না? তুমি গচ্ছিত রাখছো, সেটা তুমি মারা যাওয়ার পরে হোক বা কোনো একটা সার্টেন সময় পার হয়ে যাওয়ার পর ব্যাক পাচ্ছ, তাহলে তোমার একটা অ্যাসেটের মতো না? এখন যদি তুমি ইন্স্যুরেন্সের জন্য যদি 6,000 টাকা দাও, এটা এখন ইন্স্যুরেন্সের জন্য কিন্তু অ্যাসেট, কিন্তু তুমি কিন্তু টাকাটা দিয়ে দিছো, তার মানে কি তোমার ক্যাশ কমে গেছে বর্তমান প্রেজেন্টে। ফিউচারে কি হয়েছে? ফিউচারের হিসাব ফিউচার, প্রেজেন্টের হিসাব প্রেজেন্টে। যেহেতু 6,000 টাকা দিয়ে দিছো, তার মানে তোমার ক্যাশ চলে গেছে। এই 6,000 টাকা কিন্তু তোমার ইন্স্যুরেন্স কি অ্যাসেটের। এই জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স যদি দেওয়া হয় তাহলে ডেবিট হয়, যেহেতু অ্যাসেটের মধ্যে পড়তেছে, তোমার অ্যাসেট বাড়তিছে 6,000। কারণ এই 6,000 তো তুমি তোমার নিজের পকেট থেকে দিচ্ছ, তার কারণে তোমার ক্যাশ চলে ক্রেডিট হচ্ছে 6। ক্লিয়ার? এরকমই এখানে দেখছো পায়োনিয়ার 600, আচ্ছা 600 পে করছে, করে হচ্ছে 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসিতে সেপ্টেম্বরে 30,000। তাহলে এখন যেহেতু দিছে, তার মানে হচ্ছে এখন যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে 600 প্রিপেইড ইন্স্যুরেন্স, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট হচ্ছে 600। শেষ। এ গেল হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। এরপর আসি, এরপর হচ্ছে তুমি ধরো কি লেখছে, আমি পারচেস করছি 3 মান্থের সাপ্লাই করছি অন অ্যাকাউন্ট। কি বলছে দেখো তো, অন অ্যাকাউন্ট তো বলছি, অন অ্যাকাউন্ট যদি হয় তাহলে আমার সেটা হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল হয়, কিন্তু বলে দিছে। আর যদি হচ্ছে অন অ্যাকাউন্ট যেহেতু বলছে, তার মানে অ্যাকাউন্টস পেয়েবল বাড়লে হয় হচ্ছে ক্রেডিট, কমলে হয় ডেবিট। অন অ্যাকাউন্ট বুঝলাম। সাপ্লাই কার আন্ডারে পড়ে বলো তো? সাপ্লাই পরে হচ্ছে অ্যাসেটের আন্ডারে। অ্যাসেট বাড়ছে, তার মানে সাপ্লাই ধরো ধারের টাকা দেয়, সাপ্লাই মানে হচ্ছে প্রোডাক্ট কিনে আনছি অন্য জায়গা থেকে, বিক্রি করবো নিয়ে আসছে এক জায়গা থেকে, নিয়ে বিক্রি। অ্যাসেট যেহেতু সাপ্লাই থেকে কিনে তার মানে অ্যাসেট বাড়ছে, তাহলে অ্যাসেট বাড়লে ডেবিট হয়, কমলে কি। তাই এখানকার হচ্ছে মানে হচ্ছে ট্রানজাকশন কেমন হবে, যেহেতু আমার হচ্ছে সাপ্লাইজ বাড়ছে, তাহলে হচ্ছে সাপ্লাই ডেবিট হচ্ছে 200। আর যেহেতু ইয়ে কমছে আমার, সরি অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে, যেহেতু অন ক্রেডিট ক্রেডিট হচ্ছে। ক্লিয়ার? এই আর কোনো কি, দেখো এখানেও তাই করছে, দেখছো? এরপরে এরপরে হচ্ছে উইথড্রল। আচ্ছা আমি কি বলছিলাম বলতো, উইথড্র করা মানেই কি? উইথড্র করা মানে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল সরি 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 উইথড্র করা মানে হচ্ছে ওনার্স ড্রয়িং এর কথা বল। তাহলে ওনার্স ড্রয়িং যদি টাকা তুলে নিয়ে যায়, তাহলে ওনার্স ড্রয়িং বাড়লে হয় আমি জানি ডেবিট, কমলে হয় হচ্ছে ক্রেডিট। বাড়লে কমলে হবে ডেবিট, কমলে হবে ক্রেডিট। হ্যাঁ, আর এখান থেকে ক্যাশ চলে গেল না আমার কাছ থেকে, ক্যাশটা কি আমার অ্যাসেট না? তার মানে আমার অ্যাসেট কমে গেল। অ্যাসেট কমলে কি হয়? মাইনাস হলে হয় ক্রেডিট, কমলে বাড়লে কি হয় জানি এটা, মানে কমছে তার মানে ক্রেডিট হবে। এখানকার ট্রানজাকশনটা কেমন হবে, যে ওনার্স ড্রয়িং ডেবিট হচ্ছে তো 500, আর যেহেতু ক্যাশ চলে গেছে 500, সিম্পল। দেখো এখানেও কিন্তু সেম জিনিস, বোঝা গেছে? তো আমি একটু তাড়াতাড়ি করি উপর দিক আর শেষ করে। ওকে, ওনার্স ড্রয়িং গেল। এরপর আসো হচ্ছে পেমেন্ট অফ স্যালারিজ। এখন ধরো তোমার কোম্পানিতে হচ্ছে, দেখো কি লিখছে, পায়োনিয়ার ওন করে এমপ্লয়ারদের স্যালারিজ কত 4,000 করে, অ্যান্ড তাদেরকে ক্যাশে পে করে। পে করতেছি, ক্যাশে পে করছি, তাহলে আমার কাছ থেকে ক্যাশ চলে গেল না? চলে গেল। তাহলে ক্যাশ যদি চলে যায়, এটা আমরা অ্যাসেট কমাই দিলাম, কমলে হয় ক্রেডিট। কত টাকা? 4,000 টাকা। কথা হচ্ছে এমপ্লয়ারদের স্যালারি তোমার কাছে একটা, তাদেরকে পে করতেছো 4,000 টাকা, মানে পে করা মানে কি এক্সপেন্সে যায়, তার মানে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এর যে এক্সপেন্স, এটা হচ্ছে আমার কি ডেবিট হবে হচ্ছে 4,000 টাকা। এক্সপেন্স আমার বাড়ছে, এক্সপেন্স বাড়লে কি হবে 4,000 টাকা ডেবিট হবে, এক্সপেন্স বাড়লে কি হয় ডেবিট। হ্যাঁ, সেম কাহিনী যদি ধরো এই যে টাকাটা আমি ক্যাশে না নিয়ে যদি অন অ্যাকাউন্টে দিই, মানে এখনো দেইনি টাকাটা,
অন ক্রেডিটে রাখছে, কোনো টাকাটা দেই তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সেমই থাকবে, জাস্ট খালি কি সরি সরি হ্যাঁ মিসক্লিক হয়েছে। আচ্ছা, টাকাটা কিন্তু সেমই থাকবে, তো খালি কি স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স যেটা এটা কিন্তু সেমই থাকবে, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স যেটা সেটা কিন্তু সেমই থাকবে থাকলো। আর এখানে ক্যাশের জায়গায় অ্যাকাউন্টস পেয়েবল হয়, এটা ক্রেডিট হয়, ঠিক আছে। জাস্ট এখানে ক্যাশে দিছো দেখে তুমি অ্যাসেট কমাইছো, আর এখানে ধরো অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট লেখা থাকলে তুমি হচ্ছে পেয়ে বলে দিও, আর কিছু। ওকে, এরপর আসলে হচ্ছে সার্ভিস রেভিনিউ বুঝি। এই দেখো 10,000 টাকা দেখো পায়োনিয়ার ক্যাশে পাইছে কোপা কোম্পানি থেকে অ্যাডভার্টাইজিং সার্ভিস পারফর্ম করা মানে কি, সার্ভিস কথা লেখা আসা মানে কি, সার্ভিস রেভিনিউ হয়েছে। এখন রেভিনিউ যদি বাড়ে তাহলে কি হয় বলো, ক্রেডিট হয়। আর হচ্ছে এই তো টাকা দিছি না আমি ক্যাশে, তার মানে ক্যাশ বাড়ছে, তাহলে ক্যাশ বাড়লে কি হয়, 10,000 সার্ভিস কমপ্লিট। দেখো আর তেমন কোনো কিছু নেই, এতক্ষণ ধরে যতটুকু সলিউশন করছি ততটুকুরই এখানে একটা সামারি এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে পুরোটারই সামারি এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই তো। এরপর হচ্ছে আমরা লেজার করব, লেজার করে আমরা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে, কোনো প্যারা খেয়েও না, সব করো সব সব। এ, আচ্ছা ঠিক আছে, এখন আসি হচ্ছে লেজার জিনিসটা কি। লেজার জিনিসটা কি সেটা বুঝি, লেজার জিনিসটা ওকে। আচ্ছা লেজার বুঝবো, কি বুঝবো, জার্নাল কমপ্লিট করলাম, লেজার বুঝবো। আচ্ছা আগে জার্নাল ধরো কয়েকটা লিখে নিছি, ধরো কয়েকটা জার্নাল করছি, ফর এক্সাম্পল হচ্ছে ধরো কোথাও একটা ক্যাশ পাইছি হচ্ছে ডেবিট হচ্ছে 4,000 টাকা, এখান থেকে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট হচ্ছে, তারপর হচ্ছে রেন্ট এক্সপেন্স গেছে, আমার রেন্ট এক্সপেন্স গেছে ডেবিট হচ্ছে 500, ধরো ক্যাশ চলে গেছে যার কারণে। তারপর ধরো হচ্ছে আমার হলো আহ আনআর্ন সার্ভিস রেভিনিউ ছিল হচ্ছে ডেবিট হচ্ছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ সরি আনআর্ন সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট হচ্ছে 40 ছিল, আর হচ্ছে আমি এখান থেকে ক্যাশ পাইছি হচ্ছে ডেবিট হচ্ছে। তারপর হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ধরো ডেবিট হচ্ছে 500 ছিল, 500 না 5,000 দেই, আর হচ্ছে আমার ধরো হচ্ছে সেখান থেকে ক্যাশ চলে গেছে যে 5,000। হ্যাঁ, আর কি দেওয়া যেতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল দিয়েছি। আচ্ছা, ওনার্স ড্রয়িং ধরো টাকা উত্তোলন করছে, ড্রয়িং ডেবিট হচ্ছে 50,000 টাকা গেছে, আর তার মানে কি ক্যাশ চলে গেছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আর ধরো ওনার্স ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হয়, ওনার্স ক্যাপিটাল বাড়ছে ওনার্স ক্যাপিটাল আমি 1,00,000 টাকা দিই, তার মানে আমার কাছে ক্যাশ চলে আসছে। এটা হচ্ছে জার্নাল, যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে পড়ালাম, তারই একটা এতক্ষণ যে জার্নাল পড়ালাম তারই একটা হচ্ছে সামারি তোমাকে এখানে জাস্ট লিখে দিলাম, হ্যাঁ। কারণ আমি এখন হচ্ছে লেজার ক্রিয়েট, এলইডি লেজার কিভাবে করে, খুবই সিম্পল। প্রথমে প্রত্যেকটা এনটিটির করে একটা করে ছক, প্রথম এনটিটি কি, এখানে ক্যাশ, ক্যাশ লেখে, ক্যাশ লিখে এখানে হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট করল, সাইড কল। তারপরে কি আছে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল, পেয়েবল না, অ্যাকাউন্টস পেয়েবল দেখে ডেবিট সাইড করব, ক্রেডিট সাইড গেল। এরপর দেখো তো, আচ্ছা উপরে বাদ গেছি, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল ডেবিট সাইড লিখবো, ডেবিট সাইড ক্রেডিট সাইড, ওকে, ওনার্স ক্যাপিটাল। তারপর কি আছে দেখো তো, এখানেও হচ্ছে ক্যাশ আছে, ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল। আচ্ছা আমি জিনিসটাকে সুন্দর হচ্ছে ওনার্স ক্যাপিটাল বার্ষিক হয়েছে, এই জিনিসটা ওনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল। আবার দেখো রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স লিখি, রেন্ট রেন্ট এক্সপেন্স লিখছে ডেবিট সাইড, ওকে। এখানে একটা টান দিই, মানে আলাদা করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা। ক্যাশ লিখবো কি আবার না, ক্যাশ কিন্তু একবার লিখছে আর লিখতে হবে, ক্যাশ আবার লিখবো না, দেখুন আর্ন সার্ভিস লিখবো, নতুন কিছু আর্ন সার্ভিস
ডেবিট সাইড, ঠিক আছে? এরপর আসে হচ্ছে নতুন কিছু প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ওকে? এরপর হচ্ছে ক্যাশ কি নতুন লিখতে হবে? না। আবার ধরো ওনার্স ড্রয়িং আছে। ওনার্স ড্রয়িং আলাদা একটা নতুন ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ক্যাশ আছে এখানে। ক্যাশ কি এখানে লিখতে হবে? না, ক্যাশ উপরে আছে। এই দেখো এটা হচ্ছে আমার লেজার কমপ্লিট। এরপর কি করতে হবে জানো? এক, এক করে লিখতে হবে। দেখো তো ক্যাশ কত টাকা আছে এখানে? ১০,০০০ ১,০০,০০০। তার মানে এখানে ডেবিটে আমি ১,০০,০০০ লিখব। এটা কমপ্লিট লেখা। এটা কমপ্লিট লেখা। এরপর হচ্ছে দেখো পরের ক্যাশ কোথায়? এই দেখো ক্যাশ এখানে আছে। কত টাকা? ৪,০০০। কিসে লেখা? ডেবিটে লেখা। তাহলে এর আন্ডারেই হচ্ছে কি লিখবো? ৪,০০০ গেল। তারপর এখানে দেখো তো ক্যাশ কি দেওয়া আছে? তো ক্রেডিটে লিখব। আচ্ছা। তারপর এখানে ক্যাশ কত? দেখো ডেবিটে আছে এই ক্যাশ ৫০০, এই ক্রেডিটে ক্যাশ ডেবিটে আছে ৪০, এই ৪০ দিলাম। তারপর হচ্ছে দেখো আর কোথায় ক্যাশ আছে? এই তো এখানে একটা ক্যাশ। ক্যাশ কি হইছে? ৫,০০০ টাকা ক্রেডিটে হইছে। কত? ৫,০০০। আবার এখানে দেখো ক্যাশ হচ্ছে ক্রেডিটে আছে ৫০,০০০। ৫০,০০০ দেখছো? কমপ্লিট হইল না? লিখে এখানে একটা টান দিবা। টান দিয়ে এটা যোগ করবা। ধরো এখানে ১,০৪,০৪০ টাকা। কত হচ্ছে বলো? ১,০৪,০৪০ টাকা। ১,০৪,০৪০ টাকা। হ্যাঁ? এখান থেকে হচ্ছে এইটুকু যোগ করলে কত হচ্ছে? ৫৫,৫০০ হচ্ছে। ৫৫,৫০০। হ্যাঁ? এই যে ৫০০ টা লিখলাম ৫৫,৫০০। এটা করার পর হচ্ছে এটা যেহেতু ক্রেডিটে আছে তার মানে কি এটা কি নেগেটিভ? আর এটা ইয়েতে আছে তার মানে ক্যাশ থেকে তো এটাই শিখছি। ক্যাশ বাড়লে আর এখন এটাকে যোগ বিয়োগ যদি করি, যোগ বিয়োগ করলে ধরো এখান থেকে ধরো হচ্ছে ৪৫,০০০ সামথিং আসছে। হ্যাঁ, ঠিক আছে ৪৫,০০০। এটাই হচ্ছে ক্যাশের হিসাব। অ্যাকাউন্টস পেয়েবল এ যাবো। অ্যাকাউন্টস পেয়েবল এ দেখো তো কি লেখা? ৪,০০০ টাকা ক্রেডিটে দাও। তার মানে ৪,০০০ টাকাই ক্রেডিটে লিখবে। আর কোথাও কি অ্যাকাউন্টস পেয়েবল আছে দেখো তো? তার মানে আর কিছু লেখা। ওনার্স ক্যাপিটাল দেখো ক্রেডিট আছে ১,০০,০০০। ১,০০,০০০ টাকা। আর কোথাও কিছু লেখা আছে ওনার্স ক্যাপিটালে? না। আর কিছু লেখা রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স দেখো কতটা ডেবিটের এখানে সিম্পল। তারপর হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিটে হচ্ছে ৪০ আছে। তারপর হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিটে আছে ৫,০০০, ৫,০০০। আর হচ্ছে ওনার্স ড্রয়িং ডেবিটে আছে ৫০,০০০, ৫০,০০০। দেখো তুমি আর কোনটাও কিন্তু ডবল নাই। যদি ডবল থাকতো তাহলে এই যে ক্যাশের মতো করেই আমি কি করব অথবা বিয়োগ করব। ঠিক আছে? এইটুকুই এই সিম্পল জিনিসটাই হলো হচ্ছে লেজার। মানে জিনিসটাকে জাস্ট খালি তুলে এখানে লেজার করার পর এখান থেকে আমরা কি করতে পারবো বলো? এখান থেকে আমরা এখন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স অনেক ইজি। হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের জন্য হচ্ছে আমি একটু ইয়েতে যাই, বইয়ে যাই যাতে তোমার আরো সুবিধা জিনিসগুলো আরো আমি একটু চেক দিব। আর লাইভ এখন চলতেছে ২৮ মিনিট। হ্যাঁ, আচ্ছা। এই দেখো ওই এখানে সুন্দর করে এই যে তোমাদের যতগুলো হিসাব করলাম দেখো ক্যাশের জন্য একটা আলাদা লেজার করছে। অ্যাকাউন্টস পেয়েবল এর জন্য আলাদা করছে। দেখে এই যে এই অ্যামাউন্টটা দেখতেছো না? এটা কিন্তু যোগ বিয়োগ করে পাইছে। দেখো এখানে ক্রেডিট জাস্ট খালি ২৫০০ ছিল সেটা খালি ২৫০০ ব্যালেন্স ছিল। আনআর্নড সার্ভিস রেভিনিউ ১,২০০ ছিল ১,২০০। আজকে তোমাদের জাস্ট খালি বেসিক ক্লিয়ার করে দিচ্ছি তো ওইজন্য ইলাবোরেশন করে আর দেখালাম না। সাপ্লাইস এর ক্ষেত্রে দেখো জাস্ট খালি অ্যামাউন্ট টুকু লিখছে প্রত্যেকটার জন্যই লিখছে। এরপর কি জানো? ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে হয়? ট্রায়াল ব্যালেন্স জিনিসটা খুবই ইজি। ট্রায়াল ব্যালেন্স এর জন্য তোমাকে কি করতে হবে আমি বলি। ট্রায়াল ব্যালেন্স এর হচ্ছে ৩ টা পার্ট। কি ভাই আবার নতুন কোনো কিছু পড়াবেন? না বাবা নতুন কোনো কিছু। ট্রায়াল ব্যালেন্স এর ক্ষেত্রে হচ্ছে আমরা যে ট্রায়াল ব্যালেন্স জিনিসটা হচ্ছে অ্যাসেট যে আমরা পড়ছি না? অ্যাসেটের জন্য একটা ট্রায়াল ব্যালেন্স হবে। লায়াবিলিটিস এর জন্য একটা
ট্রায়াল ব্যালেন্স হবে। আর আমার হচ্ছে ওনার্স যে হচ্ছে ইকুইটি আছে, ইকুইটি এটার জন্য একটা। ফর এক্সাম্পল অ্যাসেটের আন্ডারে কি পড়ে? ক্যাশ। ওই তো লেজারে যে হচ্ছে ধরো হচ্ছে হয়ে যায় আমি একটু, হয়ে যায় আমি একটু, হয়ে যায় আমি। দেখো ক্যাশ এই যে এখানে দেখো, এই দেখো 15,200 পাইছো লেজারে। দেখো ক্যাশ কিন্তু সেটাই লেখা হয়েছে। দেখছো? ডেবিট সাইড। সাপ্লাইজ যেটা পাইছো সেটা লেখা হয়েছে। সাপ্লাইজ কত পাইছো? ডেবিট সাইডে এই তো ডেবিট সাইডে 2,500 পাইছো, সেই 2,500 লিখে দুই পাশে ডেবিট সাইড আর ক্রেডিট সাইডকে যোগ করা হয়েছে। যোগ করে দেখো ওই জায়গাতে যে যে এন্টিটি ছিল সেগুলো এন্টিটি এখানে আছে। তোমার লেজারে যে এন্টিটি ছিল, তোমার জার্নালে যে এন্টিটি সেগুলোই লেখা হয়েছে। দেখে দেখো জাস্ট খালি জিনিসগুলোকে যোগ করছে। যোগ করে সবচেয়ে বড় কথা হলো তোমার ডেবিট সাইড আর ক্রেডিট সাইডকে সবসময় মিলতে হবে। তুমি যদি না মিলাইতে পারো, যদি মিলাইতে না পারো, মিলাতে না পারো, তাহলে হচ্ছে তোমার ম্যাথ ভুল। ঠিক আছে? তোমার ডেবিট সাইড ক্রেডিট সাইড পুরোপুরি মিলবে। তো এই পর্যন্ত হচ্ছে আমার ডেবিট আর ক্রেডিটের অবস্থা। তোমাদের যতটুকু পড়ায় যে হচ্ছে ডেবিট সাইড ক্রেডিট সাইড মিললে হচ্ছে যাবে, মানে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইড ক্রেডিট সাইড মিলতে হবে। তোমাদের হচ্ছে যে এনরোলের ক্লাসগুলো থাকবে সেখানে এগুলো হচ্ছে ম্যাথ প্রত্যেকটা জিনিস সলভ করবো, করে দেখাবো। আজকে তোমার হচ্ছে বেসিক। আর হচ্ছে আমি একটু লাইভের কমেন্ট দেখতেছিলাম, তো ওখানে একটা আপু হচ্ছে অ্যাডজাস্টিং নিয়ে একটু কথা বলতে, অ্যাডজাস্টিং একটু যাবো একটু আইডিয়া দেওয়ার জন্য। অ্যাডজাস্টিং জিনিস, ইজি জিনিস, জাস্ট খালি 4টা জিনিস দিয়ে হচ্ছে অ্যাডজাস্টিং করতে হয়। সেই 4টা জিনিস হচ্ছে এই তো, এই 4টা জিনিস: প্রিপেইড এক্সপেন্স, আনআর্নড সার্ভিস রেভিনিউ, অ্যাকোয়ার্ড রেভিনিউ, আর হচ্ছে অ্যাকোয়ার্ড এক্সপেন্স। এগুলো মানে কি? প্রিপেইড এক্সপেন্স দেখো কি লিখছে, এক্সপেন্স পেইড ইন ক্যাশ বিফোর দে আর ইউজড অর কনজিউম। মানে কি? তোমার হচ্ছে এক্সপেন্স হওয়ার আগে সেটা তুমি ক্যাশে পে করে দিছো, আর এখনো পুরোটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়নি। ধরো তুমি একটা বিল্ডিং কিনছো, কয়েক লাখ টাকা দিয়ে, 1,00,000 টাকা দিয়ে একটা বিল্ডিং কিনছো, একটা বড় একটা বিল্ডিং। তো তুমি যেদিন কিনছো, কেনা মাত্রই কি তোমার পেমেন্ট কি বিল্ডিং এর কি পুরোটাই কি তোলা কমপ্লিট হয়েছে 1,00,000 টাকা? না। দিন যত যাবে আস্তে আস্তে বিল্ডিং ক্ষয় হবে, তারপর তোমার টাকাটাও মনে করো কি হতে পারে, ক্ষয় হতে পারে। তার মানে কি তুমি এক্সপেন্স আগেই দিয়ে দিছো, কিন্তু তুমি পেমেন্ট এখন পুরোটাও কি করনি, গ্রহণ করনি। এজন্য এটাকে প্রিপেড। আনআর্নড এক্সপেন্স কি? ক্যাশ রিসিভ বিফোর সার্ভিস আর পারফর্ম। সেটা আমি তোমাদেরকে বুঝাইছি নরমাল সেন্সে, যে তুমি হচ্ছে একটা মানে হচ্ছে সার্ভিস প্রতিষ্ঠান চালাও, তুমি একটা ডক্টর ধরো, তোমার এতই বিজি অবস্থা যে তোমার বন্ধু এসে তোমাকে 500 টাকা আগে অ্যাডভান্স করে দিয়ে গেছে, যে বলছে তুই 4 দিন পর এসে আমাকে হচ্ছে আমার বউকে দেখে যাস, আমার বউটা অনেক অসুস্থ। 4 দিন পর ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে ব্যাপারটা ওরকম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো ডক্টর কিন্তু সে কিন্তু দায়বদ্ধ, 4 দিন সে কিন্তু ওকে যাইতেই হবে, অর্থাৎ তার বন্ধুর বউকে দেখতে। তা না হলে কিন্তু 500 টাকা উসুল হবে না। এই জিনিসটাই বলা হয়। আর অ্যাকোয়ার্ড রেভিনিউ মানে কি? কথা হচ্ছে এই নিয়মটা হলো আমি যখন রেভিনিউ পারফর্ম করব তখনই আমি জার্নাল লিখবো, তাছাড়া আমি লিখবো না। আর এক্সপেন্স হলো আমি এক্সপেন্স তখনই করব, রেকর্ড করব, মানে হচ্ছে লিখবো যখন হচ্ছে আমার পুরোটা খরচ হয়ে যায়, মানে উপরটার মতো। ওকে, এই হচ্ছে 4টা জিনিস নিয়ে কাজ করতে হয়। তো আমি 4টা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমটার নাম হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্সটাকে ক্লিয়ার। প্রিপেইড এক্সপেন্সের জিনিসটা কি হয়? প্রিপেইড এক্সপেন্সের জিনিসটা কি রকম হয়? যে হচ্ছে ধরো এই জিনিসটাই বোঝো। মানে এখানে একটু ইয়ে আছে, চ্যাপ্টার 3 থেকে রিকল করছে। সাপ্লাই করে হচ্ছে পারচেজ করতেছে কত টাকা দিয়ে? 2,500 দিয়ে। ঠিক আছে? এখন কথা হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স না একটা? সাপ্লাইজ যদি এক্সপেন্স হয় তাহলে হচ্ছে সাপ্লাই এক্সপেন্স হলে সাপ্লাইজ কি হয়? সাপ্লাইজ এক্সপেন্স বাড়লে হচ্ছে সেটা হয়। আর সাপ্লাইজ যেহেতু আমার কাছ থেকে কি চলে গেছে? ক্যাশ চলে গেছে, বা সাপ্লাইজ যতটুকু খরচ করব সেটাকে আমি জাস্ট খালি ক্রেডিট করে দিই। মানে হলো তোমার যে এতক্ষণ ধরে তুমি ক্যাশ দিয়ে যেটা হিসাব করছিলা সেটাকে আমি এখন সাপ্লাইজ নামে আলাদা করে দিলাম। কারণ হলো আমার উপরকার ওই যে 4 নিয়ম দিয়ে যে অ্যাকওয়ার্ড এক্সপেন্স তখনই আমি হিসাব করব
যখন আমি কোনো কিছু এক্সপেন্স করব। এখন কথা হচ্ছে তুমি ধরো ৳৪,০০০ এক্সপেন্স কিনছো। ঠিক আছে? ৳৪,০০০ সাপ্লাইজ কিনে কি তুমি কি এটা কি বসায় রাখবা? তুমি কি এগুলো খরচ করবা না? মানে হচ্ছে বিক্রি করবা না? এখন যখন বিক্রি করবা তাহলে কি তোমার কাছ থেকে সাপ্লাইজ কমতিছে না টাকা কমতিছে? অবভিয়াসলি কিন্তু সাপ্লাইজ কম। আমার কাছ থেকে কিন্তু টাকা কমতিছে। এতক্ষণ ধরে যে ক্যাশ পড়ে আসছিল তুমি সেকেন্ড চ্যাপ্টারে, এই জিনিসটারই ভুলটাকে তারা সংশোধন করছে। তারা অ্যাডজাস্ট করছে। যে খালি ক্যাশ, 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 ক্যাশ না করে সাপ্লাইজ কারো কাছ থেকে ধরো ১০ টা প্রোডাক্ট কিনে আমি সেল দিছি। নিজে নিয়ে এসে সেল করতেছি ১০ টা প্রোডাক্ট। তো ৪ টা প্রোডাক্ট যদি সেল করি তারপরেই তো টাকা আসবে। তার আগে কি টাকা আসবে? তো ৪ টা প্রোডাক্ট যে চলে গেল তার মানে কি আমার কাছ থেকে কি সাপ্লাইজ কমে গেল? কমলে কি হয়? ক্রেডিট হয়। তাই তারা সাপ্লাইজ এক্সপেন্স এর জায়গায় আগে যেখানে ক্যাশ লিখতো সেখানে সাপ্লাইজ আর কিচ্ছু। এটাই হচ্ছে অ্যাডজাস্ট। এটা একটা গেল। এরপরে আসি হচ্ছে ইন্সুরেন্স এর অ্যাডজাস্টমেন্ট। ইন্সুরেন্স এর অ্যাডজাস্টমেন্ট কি? যে আগে আমরা কি বলছিলাম যে হচ্ছে কোনো কিছু হইলে প্রিপেইড ইন্সুরেন্স হচ্ছে ডেবিট হয়, ক্যাশ কমে গেলে হচ্ছে ক্রেডিট হয়। ব্যাপারটা এরকম না? ওরা বলছে না ভাই এরকম না করি, আমরা জিনিসটাকে অ্যাডজাস্ট করি। কি করি? অ্যাডজাস্ট করি। যখন আমি ইন্সুরেন্স এর টাকা দিচ্ছি সেটাকে আমি ইন্সুরেন্স এক্সপেন্স এ ডাকবো। এক্সপেন্স এই ডাকবো। ইন্সুরেন্স এক্সপেন্স। কারণ এক্সপেন্স বাড়লে জানি কি হয়? আমি পড়ছি ডেবিট হয়। তো ৪,০০০। আর এই যে আমার কাছ থেকে যে হচ্ছে প্রিপেইড ইন্সুরেন্স নিয়ে নিছে, প্রিপেইড ইন্সুরেন্স এটাকে এতক্ষণ ধরে আমরা ক্যাশের নামে ডাকতাম। সেটাকে এখন ক্যাশের নামের জায়গায় আমি প্রিপেইড ইন্সুরেন্স নাম করে সেটাকে ক্রেডিট দিয়ে ৪,০০০। মোট কথা সব জায়গায় ক্যাশ, ক্যাশ না বলে আমি প্রিপেইড এ নিয়ে ইন্সুরেন্স এ কাজ করব। ঠিক আছে? কারণ হচ্ছে তুমি এই যে ৳৪,০০০ ইন্সুরেন্স দিছো, তুমি কিন্তু ১ বছরের যদি পলিসিতে যদি তুমি ইন্সুরেন্স দাও, তুমি ১ বছরের আগেই কিন্তু এই ৳৪,০০০ ক্যাশ হিসেবে কিন্তু কখনোই ইউজ করতে পারবে না। যেহেতু তুমি ক্যাশ হিসেবে ইউজ করতে পারবা না, ক্যাশ হচ্ছে তোমার হাতে যে তোমার টাকা সেটার মতো মানে হচ্ছে ডিল করে জিনিস। ঠিক আছে? ক্যাশ মানে হাতে টাকা রাখার মতন। আর যদি এখন যদি চলে যায়, তখন কিন্তু তুমি কিন্তু কোন কিছু করতে পারবা না। তুমি কিন্তু ক্যাশ মানে বুঝবা তোমার হাতে টাকা আছে। কিন্তু প্রিপেইড ইন্সুরেন্স কিন্তু তোমার হাতে টাকা না। তুমি এক জায়গায় গচ্ছিত রাখছো যেটা ১ বছর পর তুমি ঠিক আছে? কিছু মুনাফা আসবে। জিনিসটা হচ্ছে এরকম করে। ক্লিয়ার? যে আমি এখানে ক্যাশ, ক্যাশ না করে আমি জিনিসটাকে প্রিপেইড ইন্সুরেন্স ওকে? আচ্ছা। এরপর আসি হচ্ছে ডেপ্রিসিয়েশন এ। ডেপ্রিসিয়েশন হচ্ছে বিল্ডিং এর যে আমি হিসাবটা করি। ঠিক আছে? বললাম না যে একটা বিল্ডিং যে তুমি ৳১,০০,০০০ দিয়ে কিনলা, কিনে কি পুরো বিল্ডিং ই কি তুমি খরচ করে ফেলে দিছো? একবারে কিনে? না। আস্তে, আস্তে, আস্তে তুমি হচ্ছে কি মানে হচ্ছে মানে হচ্ছে ১ বছর যাবে, ২ বছর যাবে, ৩ বছর যাবে, ক্ষয় হবে, ক্ষয় হবে, ক্ষয় হবে এরকম করে যাবে। এরজন্য যখন কিনছো সেটাকে আমি একটা এক্সপেন্স হিসেবে দেখব। সেটাকে আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সেটাকে আমি ডেবিট করতেছি ৳১,০০,০০০। হ্যাঁ? আর এই যে ধরো ১ বছর যাওয়ার পর আরেকটা কস্ট কমছে। কতটুকু কমছে সেটাকে আমরা নাম দিছি হচ্ছে অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি? কতটুকু ক্ষয় হইছে। এখন এই ক্ষয়টা কই থেকে হবে? এই যে ৳১,০০,০০০ সেখান থেকে হবে না বা অন্য কোনো টাকাও থাকতে পারে। সেটাকে আমি ক্রেডিট করে দিলাম। বেশ যতটুকু এক্সপেন্স হইছে ততটুকু হিসাব। ততটুকু কোয়েশ্চেন তোমার কাছে এরকম হইতে পারে, তুমি ৳১,০০,০০০ দিয়ে একটা জমি কিনছো, সেটার হচ্ছে ১ম দিকে যাওয়ার পরে তোমার হচ্ছে ৳৩,০০০ র মতো হচ্ছে এক্সপেন্স গেছে। তো তোমার এখন কিরকম এক্সপেন্স বাকি আছে? তো কথা হচ্ছে আমি যদি এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ধরি ৳৩,০০,০০০ ই ৩,০০০ ৳৩,০০,০০০ আমার কিন্তু খরচও হইছে কত? ৩,০০,০০০ ই মানে ৩,০০০ আমি accumulated হচ্ছে ক্রেডিট হচ্ছে বাকি যে হচ্ছে ৩০,০০০ করি ওকে? হিসাবে সুবিধা হবে ৩০,০০০ ৩০,০০০ ৩০,০০০ এখন বাকি যে ধরো accumulated আছে, দেখো তোমার কাছে কি ৳১,০০,০০০ র প্রোডাক্টে তুমি ৩০,০০০ খরচ করে তার মধ্যে তার মানে থাকে কত? ৭০,০০০ ৭০,০০০ এখানেও, এখানেও বাকি থাকলো এখানেও বাকি। এই ব্যাপারটা এখানে বুঝি। ঠিক আছে? এটাই হলো হচ্ছে এখন আসি। লাস্টে আসি হচ্ছে আনআর্নড এর ক্ষেত্রে। আনআর্নড সার্ভিস রেভিনিউ এর ক্ষেত্রে আমরা কি করছিলাম? তো আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট করছি। আর হচ্ছে ক্যাশকে করছিলাম কি? ডেবিট। অ্যাডজাস্ট এর ক্ষেত্রে তাদের কথা হলো যে আমি যেহেতু বলছি যে আমার একটা নিয়ম হচ্ছে অ্যাকুরেট হচ্ছে রেভিনিউ যেটা উচ্চারণটা একটু উল্টাপাল্টা হইলো। অ্যাকুরেট রেভিনিউ হচ্ছে আমি রেভিনিউ তখনই লিখবো
যখন হচ্ছে আমি সার্ভিসটা পারফর্ম করব। পারফর্ম করলেই লিখবো, তাছাড়া আমি লিখবো না। এরকম যদি হয় তাহলে তুমি বলো তো এটার কি ব্যতিক্রম হইল না? ধরো তুমি এখন হচ্ছে সার্ভিসটা পারফর্ম করে আসছো, যে টাকাটা অ্যাডভান্স নিচ্ছা, সে 500 টাকার কাজ তুমি করে দিয়ে আসো। তো এখন 500 টাকার কাজ যদি করে দিয়ে আসো তাহলে কি আনআর্ন সার্ভিস রেভিনিউ বাড়ছে, যেহেতু আগে ক্রেডিট ছিল 500 আর ক্যাশ পাইছো 500, তার মানে এটা কি এখন উল্টা হয়ে গেছে, ডেবিট হবে হচ্ছে, যেহেতু অ্যাডভান্সের কাজটা করে দিছো, কাজ করে দিছি, করে দিছি, দেওয়ার পর তুমি এখন হচ্ছে ওর পরিপ্রেক্ষিতে আরেকটা জার্নাল লিখতিস। আচ্ছা ঠিক আছে, এখানে আনান সার্ভিস রেভিনিউ ছিল 500 টাকা ক্রেডিট, এখন যেহেতু কাজটা করে দিয়ে আসছি তার মানে হচ্ছে কাজটা হয়ে গেছে, তার ডেবিট হচ্ছে 500 হয়ে। আর এই যে ক্যাশটাকে তুমি নামকরণ করছো, ক্রেডিট করছো এই শেষ। এই 4টা জিনিস দিয়ে হচ্ছে পুরো 3rd চ্যাপ্টার কমপ্লিট করা হয়, হচ্ছে আর কোনো কিছু না। ধরো আমি যদি এই যে এখানকার অ্যাডজাস্টিংটা আমি যদি সলিউশন করে দেওয়ার, এটা সলিউশন করে আজকের মতো শেষ করব। আসো দেখো, এখানে ইনক্লুড করছে হচ্ছে 31 মার্চের 2020 সালের জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স দিছে, সাপ্লাইজ দিছে, ইকুইপমেন্ট দিছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ 9200 দিছে। এখন কোশ্চেন কি লিখছো দেখো, ইন্স্যুরেন্স এক্সপায়ার করছে 100 করে পার মান্থে, তাহলে যদি 100 করে পার মান্থ হয় তাহলে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স কত করে যাচ্ছে পার মান্থে আমার কাছ থেকে কেটে নিচ্ছে, কত করে বলো তো? 100 করে। আর এখানে আমি যেটাকে ক্যাশ ক্রেডিট লিখতাম 100, সেটাকে আমি জাস্ট খেয়ে লিখবো প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হচ্ছে 100, আর কিছু না। দেখো তাই লিখছে, দেখছো? আবার সাপ্লাইজ অন হ্যান্ড, অন হ্যান্ড মানে কি তোমার হাতে কতটুকু আছে সেটা বলছে। অন হ্যান্ড আছে যে 800, তার মানে কি বাকিটুকু তুমি খরচ করছো। তোমার সাপ্লাইজ কত ছিল দেখো তো, 2800, তার মানে যদি 800 যদি তোমার হাতে থাকে তার মানে তুমি খরচ করছো কত? এই দেখো, সাপ্লাইজ এক্সপেন্স 2000 খরচ করছো, তার মানে তোমার কাছে সাপ্লাইজ 2000 টাকার সমমূল্যের সাপ্লাইজ বা প্রোডাক্ট তুমি সেল করে ফেলে দিছো, তাই তুমি ক্যাশের জায়গায় এখানে সাপ্লাইজ 2000 টাকা লিখে রাখছো, সাপ্লাইজই আছে তোমার কাছে 2000। ঠিক আছে, এরপর আসে দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে হচ্ছে ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েট হয় 200 করে, প্রত্যেক মান্থে কত করে খরচ হয়? 200 করে চলে যাচ্ছে, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে 200, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো কত আমার? 200, যা ছিল সেটাই লিখে। আর সার্ভিস ওয়ার পারফর্ম দেখো 4000 টাকার সার্ভিস পারফর্ম করছে, যেটা সার্ভিস রেভিনিউতে রিপোর্ট করা ছিল, তার মানে 9200 টাকার মধ্যে কয় টাকার তুমি সার্ভিস পারফর্ম করো? 4000 টাকা। এখন তোমার কথা হতে পারে ভাইয়া তার মানে বাকি যে 5200 টাকা সেটার হিসাব করব না বাবা, এটা তো তুমি এখনো খরচ তো মানে হচ্ছে এটা তো সার্ভিস এখন তো তুমি পারফর্ম করোইনি। আমি ডিল করতেছি যখন আমার সার্ভিস পারফর্ম হবে, রেভিনিউ পারফর্ম হবে, যখন আমার অ্যাকুরেট এক্সপেন্স পারফর্ম হবে তখনই আমি লিখবো, তার আগে আমি লিখবো না। যেহেতু আমার 4000 খালি জাস্ট এখন পর্যন্ত পারফর্ম হয়েছে তো আমি সেটাই লিখবো, তাই আমি এখানে সার্ভিস আনআর্ন সার্ভিস রেভিনিউ 4000 ডেবিট করছি, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করছি। পুরো চ্যাপ্টার এই 4টা দিয়েই, চ্যাপ্টার 3 এই 4টা দিয়েই ডিল করে। ঠিক আছে, এ হলো পুরো কাজ। এ হলো তোমাদের মোটামুটি একটা অ্যাকাউন্টিং এর বেসিক দাঁড় করানোর জন্য যতটুকু দরকার মিডের সিলেবাস পর্যন্ত ততটুকু আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে হচ্ছে আমরা 5th চ্যাপ্টার পড়বো। 4th চ্যাপ্টারটা আমি কেন স্কিপ করতেছি? আমি স্কিপ করতেছি, 4th চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে। 4th চ্যাপ্টারটাকে বলা হয় হচ্ছে ওয়ার্কশিট। ঠিক আছে, আমি একটু বুঝাই দেই যদি। চ্যাপ্টার 4 যেটা, চ্যাপ্টার 4টা হচ্ছে একটা ওয়ার্কশিট। ওয়ার্কশিট কেমন? এই যে হচ্ছে আমি হচ্ছে যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি পড়াইছি না? ইকুয়াল টু হচ্ছে লায়াবিলিটিস প্লাস ওনার্স ক্যাপিটাল মাইনাস হচ্ছে ওনার ইকুইপ ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এগুলোরই প্রত্যেকটারই হিসাব। এখানে ধরো ক্যাশের হিসাব ট্যাবুলার ফরম্যাট যেমন করে করে আসছো, এখানে রেন্ট এক্সপেন্সের হিসাব, এগুলো ধরো হচ্ছে অ্যাসেটের আন্ডারে পড়ে। অ্যাকাউন্টস পেয়েবলের হিসাব যেখানে একটা টান, ওনার্স ক্যাপিটালের আন্ডারে ওনার্স ক্যাপিটালই পড়ে, এখানে ওনার্স ড্রয়িং এর আন্ডারে ওনার্স ড্রয়িং পড়ে, রেভিনিউ আর এর এখানে একটা, এখানে একটা, এগুলো দিয়ে এগুলো যোগ করে অ্যাসেটের গুলো যোগ করব একসঙ্গে, লায়াবিলিটিস একসঙ্গে যোগ করব, আর হচ্ছে ওনার্স ক্যাপিটালটা মানে ইকুইটিটা একসঙ্গে যোগ করব, ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটিটা একসঙ্গে করে লায়াবিলিটিস আর এক্সপেন্স একসাথে যোগ করলে যদি অ্যাসেটের সমপরিমাণ হয় তার মানে কি আমার ম্যাথ ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ান। ওকে, তো মোটামুটি আজকের জার্নি এই পর্যন্তই থাকলো।
আশা করি তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো হচ্ছে আজকের ফোনে আমি যদি তোমাদের হচ্ছে এগুলো যেটা বলা হয় হচ্ছে যে মানে কিভাবে পারচেজ করবা আমাদেরকে সেটা যদি তোমার চাই, তো আমি হচ্ছে ধরো ১ম এ হচ্ছে তোমরা ইয়েতে যাবা, গুগলে যাবা, গিয়ে নভোনিক্স এ যাবা। নভোনিক্স এ যাওয়ার পর হচ্ছে নভোনিক্স হোম আসবে। তো তারা এখন নিজস্ব ডোমেইন কিনছে, তো novonix.com এ এখান থেকে যাওয়ার পর দেখো তোমাদের এখানে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনে যদি তুমি ক্লিক করো, করে তুমি যদি এগুলো যদি ফিল আপ করো, হ্যাঁ, এগুলো ফিল আপ করলেই তুমি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবা। করে ধরো আমি তো রেজিস্ট্রেশন করেছি, এগুলো করার পরে হচ্ছে এটাকে আমাদের এলএমএস বলা হয়। এলএমএস, ওকে? এটাতে যদি এখন আমি চলে যাই, চলে গেলে দেখো এই দেখো আমার এনরোলমেন্ট চলে আসছে, ড্যাশবোর্ড। কারণ এনরোল কোর্সের মধ্যে আমার মডিউলে যাই, যাওয়ার পর তুমি হচ্ছে ফ্রি মডিউলে যাবা। ফ্রি মডিউলে যাওয়ার পরে দেখো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আমার একটা মডিউল খোলা আছে। এটা নো কস্ট মডিউল, মানে কি দেখতে পারবা। এটাতে এনরোল করতে পারবা, তোমার এলএমএস এ তোমার রেজিস্ট্রেশন করে এনরোল করবা, ফ্রি আছে। তোমাদের এখানে আমি এই যে হচ্ছে আমার যেগুলো স্লাইডে হোক বা আমি যত কিছু লিখছি না কেন, সবকিছু ইনফরমেশন সবকিছু দেওয়া থাকবে। হ্যাঁ, সবকিছু ডকুমেন্টস, ইনভেন্টরি, এভরিথিং উইল বি প্রোভাইডেড হিয়ার। তুমি এগুলো দেখবা, দেখে জাস্ট খালি তোমরা তোমাদের, ঠিক আছে? তো আজকে মোটামুটি এই পর্যন্তই। আর জিনিসটাকে লেন্দি করব না, অনেক ধরেই চলতিছে। আজকে এই পর্যন্তই। লাইভটা আছে, আমি এটাকে এন্ড করে দিচ্ছি, করে দিলাম। স্টপ স্ট্রিম।